হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে আমাকে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে। আমরা হচ্ছে রিভিশন ক্লাস কন্টিনিউ করতেছিলাম। আজকে হচ্ছে সেই পোর্শনের লাস্ট রিভিশন ক্লাস। মানে আমরা পুরো ম্যাথের সিলেবাসটাকে এই এনএসআই টেস্টের আলোকে হচ্ছে 5 ভাগে ভাগ করেছি। আগের ক্লাসগুলোতে হচ্ছে আমরা এর আগের যে পোর্শন গুলো, পাটিগণিত, বীজগণিত থেকে শুরু করে এবং জ্যামিতিরও কিছু অংশ হচ্ছে আমরা দেখেছি। আজকে হচ্ছে লাস্ট পোর্শনটা। আমার যতটুকু মনে পড়ে আগের ক্লাসে হচ্ছে আমরা ত্রিভুজ পর্যন্ত হয়তো দেখেছিলাম আর কি। তাহলে আজকে আমরা শুরু করব কোথা থেকে? চতুর্ভুজ থেকে। আচ্ছা, ব্ল্যাঙ্ক পেজ, ভয় পাওয়ার কিছু নাই। মানে আমরা হচ্ছে চতুর্ভুজ রিলেটেড নলেজ গুলো হচ্ছে এখানে একটু নেওয়ার চেষ্টা করব। আমি এখানে লিখবো যাতে আপনাদের কাছে হ্যান্ড আউটটা থাকে, ঠিক আছে? তাহলে আপনারা বলবেন যে লেখার পরে দেখা যায় কিনা সব ঠিকঠাক মতো, তাহলেই হবে। ওকে, তাহলে আমাদের এখনকার টপিক হচ্ছে চতুর্ভুজ। আমরা আগের ক্লাসে হচ্ছে ত্রিভুজ পর্যন্ত কন্টিনিউ করেছিলাম, যারা যারা ক্লাসে ছিলেন তারা জানেন। তো চতুর্ভুজের শুরুতেই আপনারা, মানে ইন শর্ট যদি আমরা এগুলো কাভার দিতে চাই, তাহলে চতুর্ভুজ রিলেটেড এরকম কি কি ক্ষেত্র আছে সেগুলো হচ্ছে আমাদেরকে আগে চিনতে হবে। যেমন আমি যদি সিরিয়ালি দেখাই, যদি এরকম এক পাশে দুটো সমান্তরাল বাহু, আরেক পাশে দুটো সমান্তরাল বাহু, মানে সোজা কথায় চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র থাকবে তাকে আমরা বলতেছি চতুর্ভুজ। এখন চতুর্ভুজ কিন্তু অনেক রকমের হইতে পারে, তাই না? এই যে এরাও তো চারটা সরল রেখা দ্বারা আবদ্ধ, এরাও তো চারটা সরল রেখা দ্বারা আবদ্ধ, কিন্তু এক একজনের শেপ দেখে মনে হচ্ছে এক এক রকম, তাই না? তো মোট কথা চারটা সরল রেখা দ্বারা আবদ্ধ থাকলে সেটা চতুর্ভুজ। এখন এর মধ্যে অনেকগুলো ভাগ হচ্ছে আমরা দেখতে পাবো। যদি এরকম হয় যে এক পাশের দুইটা বাহু সমান ও সমান্তরাল এবং আরেক পাশের দুইটা বাহু সমান ও সমান্তরাল, তাহলে সেটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে আয়ত। দেখেন এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে মেনটেন করবে ওরা। ঠিক আছে, এটাকে বলবো আমরা আয়ত। আচ্ছা, এখানে কি হইলো? এক পাশের দুইটা বাহু সমান্তরাল, আরেক পাশের দুইটা বাহু সমান্তরাল। এখন যদি এমন হয় যে চারটা বাহুই পরস্পর কি হবে, দৈর্ঘ্যটা সমান এবং আগের মতো এই পাশে দুটো সমান্তরাল, এই পাশে দুটো সমান্তরাল, সেটাকে আমরা বলতেছি বর্গ। এবং এখানেও অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে। এরপর আসবে কি রম্বস। দেখেন বর্গের মতো রম্বসেরও চারটা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু সে আর কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতে পারলো না। তার মানে তার কোণটা 90 ডিগ্রি না, 90 ব্যতীত অন্য কোনো কোণ, সেটা হয়ে যাবে রম্বস। তারপর যদি আমরা আয়তক্ষেত্রের এই ভার্সনটা দেখি, যে যদি সমকোণ হয় তাহলে সেটা আয়তক্ষেত্র, আর যদি সমকোণ না হয়ে এরকম টিল্টেড হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, তাহলে আয়ত এবং সামান্তরিক কাছাকাছি করছে, আবার বর্গ এবং রম্বস হচ্ছে কাছাকাছি করছে। আরেকটা যদি কোনো শর্তে মেনটেন না করে, যে এরকম দুইটা বাহু, একটা এই দিকে টিল্টেড আর একটা এই দিকে, মানে অসমান্তরাল দুইটা বাহু যদি থাকে, তাহলে সেটা নাম হবে ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো মোটের উপর এগুলাই হচ্ছে আমাদের বেসিক চতুর্ভুজ আকৃতির ক্ষেত্র। হ্যাঁ, তাহলে কি কি বললাম আমরা? আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক এবং ট্রাপিজিয়াম। এখন চলেন আমরা দেখি যে এগুলো রিলেটেড কি কি ছোট ছোট ফর্মুলা আসে। ফর্মুলা বলতে জাস্ট এগুলো ক্ষেত্রফল বের করা, এই রিলেটেড ফর্মুলা হচ্ছে পরীক্ষায় আসতে পারে আর কি। এবং ডেফিনেশন গুলো আসে, যেমন সামান্তরিক যেটা আমরা দেখলাম। সামান্তরিক মানে কি? এই যে এরকম আয়তক্ষেত্রের মতো কিন্তু সমকোণ না, সমকোণ ব্যতীত অন্য একটা কোণ হবে, এটাকে বলতেছে সামান্তরিক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে কি ফর্মুলা হবে? যেমন আয়তক্ষেত্রের ফর্মুলা আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সামান্তরিকের ক্ষেত্রে কি হবে? তার ভূমির যে লেন্থ, সেই ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতা। তো উচ্চতা বলতে দেখেন আসলে এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে তার এইচ, এই উচ্চতাটা হচ্ছে এখানে বসবে। আর এইটা হচ্ছে তার ভূমির লেন্থ, এটা হচ্ছে এই জায়গায় বসাই দিব। তাহলে হচ্ছে কি আমরা সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। বোঝা গেল? আচ্ছা, তারপর যেমন আসতে পারে হচ্ছে রম্বস। রম্বস রিলেটেড কি কি ফর্মুলা আছে এরকম, যে রম্বসের ক্ষেত্র, রম্বস মানে কি বর্গ ক্ষেত্রের মতোই দেখতে, কিন্তু সমকোণের বদলে এখানে কি সমকোণ ছাড়া অন্য কোণ হবে। চারটা বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কি সমকোণ না। তাহলে এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে অ্যাঙ্গেলটা, এটা কি হবে? এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। রম্বসের কর্ণদ্বয় শর্তটা কি তাহলে? এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এরকম
প্রত্যেকটা ক্ষেত্রের জন্য কিছু স্পেশাল ইনফরমেশন আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানা থাকতে হবে যাতে আমরা এমসিকিউ তে খুব দ্রুত অ্যান্সার করতে পারি। তারপর আরেকটা জনপ্রিয় প্রশ্ন আসে যে কিছু বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, দৈর্ঘ্য দিয়ে বলে যে এদেরকে দিয়ে কি চতুর্ভুজ অঙ্কন করা যাবে কিনা। তাহলে যে কোনো চারটা বাহু দিয়ে এরকম চতুর্ভুজ অঙ্কন করার শর্তটা কি? চতুর্ভুজ যে আমি যে কোনো চারটা বাহু দিয়ে কি আঁকতে পারবো? না, চতুর্ভুজ অঙ্কনের কিন্তু কি আছে, কিছু শর্ত আছে। সে শর্তটা কি, কেউ কি জানেন চতুর্ভুজ অঙ্কনের শর্ত? ক্লাসে আছেন তো সবাই নাকি? আপনাদের মধ্যে ভাইয়া কেউ কি জানেন চতুর্ভুজ অঙ্কন? হ্যাঁ, কোণের হচ্ছে মান দেয়া থাকতে হবে, আর যে কোনো বাহুর মান দেয়া থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা আঁকতে পারবো। এখন ধরেন আমার প্রশ্নটা আবার একটু শোনেন, যে আমি ধরেন কিছু মেজারমেন্ট দিলাম যে বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, আমি কিছু বাহুর দৈর্ঘ্য আপনাকে বলে দিলাম যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 2 3 4, এরকম চারটা বাহু আছে, হ্যাঁ। এদেরকে দিয়ে আমরা চতুর্ভুজ আঁকতে পারবো কিনা, এই রিলেটেড কোনো শর্ত কি আছে? জি ভাইয়া আছে, কিন্তু এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা, সেই শর্তটা আমি এখানে বলতে চাচ্ছি যে চতুর্ভুজের যে চারটা বাহু, এর যে কোনো তিনটা বাহুর যোগফল 4 নাম্বার বাহুর থেকে বড় হইতে হবে। যে কোনো তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল, যে কোনো তিন বাহুর যে দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যের যদি আমি যোগফল নেই, সেটা কি হইতে হবে? গ্রেটার দেন 4 নাম্বার বাহু, গ্রেটার দেন চতুর্থ ফোর্থ বাহুর দৈর্ঘ্য। বুঝতে পারছেন সবাই? তো এই রিলেটেড এমসিকিউ কিন্তু আসে ক্রস চেক করার জন্য। যে কোনো চারটা লিঙ্ক দিয়ে বলবে, ধরেন এই যে এখানে 1 2 3, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ দিই, 3 2 5 আর এক হচ্ছে 6, তাহলে এই তিনটা যোগফল দিলে কত আসে? 6, যেটা কিনা 4 নাম্বার বাহু থেকে অবশ্যই কি বড়। তাহলে এইগুলা দিয়ে কি আঁকা যাবে? চতুর্ভুজ আঁকা যাবে। কিন্তু এমন যদি হইতো এই তিনটাকে যোগ দিয়েও 4 নাম্বার বাহুর বড় হচ্ছে না, ছোট অথবা সমান হবে, সেক্ষেত্রে কিন্তু আঁকা যাবে না। সো তিনটা বাহুর যোগফল 4 নাম্বার বাহুর থেকে অবশ্যই বড় হইতে হবে, শুধুমাত্র সেক্ষেত্রে চতুর্ভুজ অঙ্কন করা যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। আচ্ছা, তারপর চতুর্ভুজ রিলেটেড আরো কিছু আসে হচ্ছে কোণের অনুপাত থেকে কোণের পরিমাণটা বের করা আর কি। এটা খুবই ইজি, যে আমরা এরকম একটা চতুর্ভুজ আঁকলাম, চতুর্ভুজ এঁকে যদি বলে দিই যে চতুর্ভুজের যে চারটা কোণ এবং চার কোণের সমষ্টি, চতুর্ভুজের যে চারটা কোণ, এই চার কোণের সমষ্টি কত বলেন তো? চতুর্ভুজের চার 180, কোণের সমষ্টি কত? 180, 360, 360। আর ত্রিভুজের ক্ষেত্রে তিন কোণের সমষ্টি কত? 180। হ্যাঁ, এইটা হচ্ছে 180। তো এই রিলেটেড জায়গা থেকে হচ্ছে আপনার অনুপাত দিয়ে ম্যাথ আসবে, যে চারটা কোণ আছে তো তাদের কোণের অনুপাত হচ্ছে, ধরে নিলাম এরকম 1:2:2:2:3, চারটা কোণের এই অনুপাতে আছে। তাহলে প্রত্যেকটা কোণের মান কত? তাহলে আমরা অনুপাতের চ্যাপ্টার আগে পড়ে আসছি না, যেরকম 1:2:2:3 দেওয়া মানে হচ্ছে আমরা ধরে নিব কোণের মানগুলো হচ্ছে এক্স, 2x, 2x, 3x, আমরা এক্স এর ফর্মেটে ধরে নিব। তাহলে এই চারটা মানকে যোগ দিলেই তো আমরা চার কোণের সমষ্টি 360 পেয়ে যাব। তাহলে চারটাকে যোগ দাও, যোগ দিলে কত বাবা? যোগ দেন, যোগ দিলে দেখেন যে 3 2 5 1 7 1 8, মানে 8x। তো 8x সমান হচ্ছে 360, তাহলে x সমান কত? সেই x এর ভ্যালু গুলো এখানে বসে দিলে কিন্তু আমরা কোণের মানগুলো বের করে আনতে পারবো। সো এই জিনিসটা আপনাদের এখান থেকে জানার ব্যাপার, যে কোণের অনুপাত গুলো যদি দিয়ে দেয় সেগুলোকে এক্স ধরে, আর টোটাল সমষ্টি সেটা তো আমি জানি, সমষ্টি ধরে নিয়ে সেখান থেকে কিন্তু আমি ভ্যালু গুলো বের করে আনতে পারবো। আচ্ছা, তারপর সামান্তরিক যেহেতু এখানে আঁকছি এটা দেখে দিই। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত যে কোণগুলো আছে, বিপরীত কোণদের মান কিন্তু পরস্পর সমান হবে। এই কোণের মান যা হবে এই কোণের মানটা কি হবে? তাই হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণদের মান অলওয়েজ কি হবে? সমান সমান হবে। ওকে, আর কি কি ফর্মুলা আছে একটু দেখি। রম্বসের ক্ষেত্রে তো আমরা আচ্ছা, রম্বসের যে ক্ষেত্রফল সেটা আমরা একটু পড়ি। বাকি রয়ে গেল রম্বস। রম্বস কি বর্গক্ষেত্রের মতোই, জাস্ট কি হবে 90 ডিগ্রি না হয় এটা একটু কি হবে, টিল্টেড, একটু বাঁকানো থাকবে আর কি। তাহলে রম্বসের যদি ক্ষেত্রফল বের করতে বলে, রম্বসের ক্ষেত্রফল তাহলে কিভাবে বের করবো? দেখেন, বর্গের ক্ষেত্রফল বের করা কিন্তু খুব ইজি ছিল, তাই না? বর্গ এরকম 90 ডিগ্রি হবে এবং প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, ধরে নিলাম এ। তাহলে সেই বর্গের ক্ষেত্রফল কি ছিল বলেন তো? এ স্কোয়ার, তাই না? খুব ইজি। কিন্তু রম্বসের ক্ষেত্রে যদি এরকম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো এই হবে, কিন্তু এখানে তো স্কোয়ার বলা যাচ্ছে না, যেহেতু এটা একটু বাঁকা।
সেক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল আমরা বের করবো তার কর্ণের সাহায্যে। দুটা কর্ণ আঁকবো না এরকম, এই দুটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আমাদের যদি দিয়ে দেয় তাহলে সেটার মাধ্যমে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। হাফ ইন্টু বড় কর্ণ ধরলাম A1, ছোট কর্ণ ধরলাম A2। তাহলে এই যে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্যের মাধ্যমে আমরা হচ্ছে কি করব, রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবো। সেই জিনিসটা কিন্তু একটু আলাদা, তাই না? কারণ আমরা আগের সব বের করতেছি হচ্ছে বাহুর সাহায্যে, শুধুমাত্র রম্বসের ক্ষেত্রফলে আমরা চলে আসছি কি, যে তার কর্ণের দৈর্ঘ্যের মাধ্যমে হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করবো। সেই জিনিসটা অবশ্যই একটু ইউনিক অন্যগুলোর চেয়ে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, বর্গের ক্ষেত্রফল A স্কয়ার। তারপর যদি বলি বর্গের পরিসীমা, তাহলে 4A, কারণ পরিসীমা হচ্ছে চারটা বাহুর যোগফল। আচ্ছা বলেন তো রম্বসের পরিসীমা কত হবে? রম্বসের পরিসীমা কিন্তু 4A, মানে পরিসীমা হচ্ছে বাহুগুলার দৈর্ঘ্যের যোগফল। তো অ্যাঙ্গেল চেঞ্জ হলেও তার দৈর্ঘ্যের তো চেঞ্জ হয় না। তো যোগ দিলে কিন্তু সেই পরিসীমাটা আমরা কি পাবো, একই পরিমাণে পাবো। সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তারপর ছোট ছোট ম্যাথ এখান থেকে আসতে পারে, যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেই বর্গের ক্ষেত্রফলটা কত। একটা বর্গক্ষেত্র ধরেন এখানে দেওয়া আছে এবং তার বাহুর দৈর্ঘ্য না দিয়ে কর্ণের দৈর্ঘ্য দেওয়া। কর্ণ কি, এই যে বিপরীত দুইটা বিন্দুর যোগফল যেটা, সেই সরল রেখাকে আমরা বলতেছি কর্ণ। এবং কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করবো আমরা বলেন তো? বর্গের এই বাহুটা A হলে এই বাহুটাও কি A, তাহলে এই মাঝের বাহুটার দৈর্ঘ্য কিভাবে বের করবো? এটা কি, যদি উপরের পোর্শনটা বাদ দেন, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এটা কি সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করব? এই সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার, তাহলে কর্ণের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে A স্কয়ার যোগ A স্কয়ার। তার মানে কি এখানে 2A স্কয়ার। তাহলে শুধু কর্ণের দৈর্ঘ্য কত, এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে কি পাবো, √2A। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে A√2 বা √2A। সো কোন অঙ্কে যদি আপনাদেরকে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দেয়, সেটা ইকুয়াল টু A√2 ধরে সেখান থেকে কিন্তু আপনারা সেই বর্গক্ষেত্রের বাহুর মানটা বের করে আনতে পারবেন। এবং একবার বাহুর মান বের হয়ে গেলে এরপর এটাকে A স্কয়ার করলে আমরা ক্ষেত্রফল পাবো, বা 4A করলে আমরা হচ্ছে পরিসীমা পাবো। তো এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখবেন। আচ্ছা, ওকে, নিচে চলে গেছিলাম। এরপর আসলে হচ্ছে বহুভুজ। আমরা যদি পরের পেজে যাই, এরপর আসবে হচ্ছে বহুভুজ। দেখেন এতক্ষণ আমরা প্রথমে ত্রিভুজের কথা বলছিলাম আগের ক্লাসে, আজকে হচ্ছে শুরুতে আমরা চতুর্ভুজের কথা আলোচনা করলাম। চতুর্ভুজ রিলেটেড যারা যারা আছে, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস এবং বর্গ। এখন বহুভুজ মানে হচ্ছে এর ভুজ সংখ্যা কি হইতে পারে, চারেরও বেশি, এরকম হইতে পারে না? কোন একটা জিওমেট্রিক স্ট্রাকচারের দৈর্ঘ্য ধরলাম এরকম, এটা কি 1 2 3 4 5টা বাহু, তাহলে এর নাম হচ্ছে পঞ্চভুজ। 6টা হলে এর নাম কি হবে, ষড়ভুজ। এরকম তো অনেকগুলো বাহু সম্বলিত হইতেই পারে। তাহলে সেক্ষেত্রে আমরা তাদের এই রিলেটেড ডেটা গুলো কিভাবে বের করব, এরকম অঙ্ক কিন্তু আসে। তো সুষম ষড়ভুজের অঙ্কগুলো আসলে অনেক পপুলার, দেখবেন যে যে অঙ্কগুলো আসতেছে এর মধ্যে ষড়ভুজের অঙ্ক খুব বেশি আসতেছে। তাহলে ষড়ভুজের ক্ষেত্রে সেম, যে তার এই অন্তস্থ কোণটা কত, সে অন্তস্থ কোণের যোগফল কিরকম হবে এটা বের করতে পারলেই কিন্তু আমরা সেখান থেকে বাহুর যে সংখ্যা সেটা আমরা বের করে ফেলতে পারবো। যেমন একটা শর্টকাট যদি মনে রাখতে চান, যে ধরলাম হচ্ছে যে একটা সুষম বহুভুজের n সংখ্যক বাহু, মানে তার বাহুর সংখ্যা কত এটা আমরা জানি না, 8টা 10টা 12টা অনেকগুলো হইতে পারে। যদি n সংখ্যক বাহু থাকে তাহলে তার অন্তস্থ কোণের সমষ্টি কত হবে? অন্তস্থ কোণ বুঝতে পারছেন তো? এই ভিতরে যে কোণগুলো, এই কোণের যোগফলটা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে যদি n সংখ্যক বাহু হয় তাহলে তার অন্তস্থ কোণের সমষ্টির ফর্মুলাটা কি, n-2 ইন্টু 180°। মানে যতগুলা বাহু থাকবে, যদি এটা অষ্টভুজ হয় তার মানে 8টা বাহু, তাহলে n এর ভ্যালু হচ্ছে 8। তাহলে 8 থেকে 2 বিয়োগ দিব, যতগুলা বাহুই থাকবে তাতে 2 বিয়োগ দিব, সাথে 180 গুণ দিব। এটা ক্রস চেক করি। যেমন ত্রিভুজেরটা আমরা মুখস্থ জানি 180, তাই না? ত্রিভুজের বাহু কয়টা, 3টা। 3 বসান, তাহলে 3 - 2, সেখানে হয়ে যাবে 1। 1 ইন্টু 180 মানে কি, রেজাল্ট 180। মিললো? চতুর্ভুজের ক্ষেত্রে এর মান কত, 4। 4 - 2 হচ্ছে 2। 2 ইন্টু 180 মানে কত, 360°। ঠিক আছে? সো এই জেনারেল ফর্মুলা দিয়ে আমরা একদম যত বাহুই থাকুক না কেন, সেই বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি, মানে ভিতরের কোণগুলোর যোগফল কত, এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো।
তো এই ফর্মুলাটা আমাদের জন্য খুব বেশি দরকার। ঠিক আছে, যদি বলে পঞ্চভুজ তাহলে এন এর ভ্যালু হচ্ছে 5, তো 5 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 3, 3 ইন্টু 180, 3 18 54, মানে কত 540 ডিগ্রি। তো মুখে মুখে হচ্ছে আপনার এগুলা করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন ধরেন উল্টা করে আবার যদি বলে যে সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে, তাহলে তার বাহুর সংখ্যা কত হবে, এটা কিন্তু সেম ভাবে আমাদের বলতে পারতে হবে। এটার জন্য আরেকটা এডিশনাল ইনফরমেশন জানতে হবে। আমরা কিন্তু অন্তঃস্থ কোণের সমষ্টি করতেছি, সরি, মানে শুধু ভিতরের কোণগুলো, এই যে ভিতরের কোণগুলোর যোগফল কত সেটা আমরা করতেছি, কিন্তু বাইরের দিকে আরেকটা কোণ আছে না, মানে বহিস্থ কোণ বলতেছি যেটাকে আমরা, খেয়াল করেন প্রত্যেকটা অন্তঃস্থ কোণ আছে মানে তার কিন্তু বাইরের দিকে আরেকটা বহিস্থ কোণ আছে, এবং এই অন্তঃস্থ কোণ বহিস্থ কোণের যোগফল হলো কত 180 ডিগ্রি। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে অন্তঃস্থ কোণ যোগ বহিস্থ কোণ, মানে যে অন্তঃস্থ কোণ তারই বহিস্থ কোণ, এই দুটোর যোগফল কি হবে 180 ডিগ্রি হবে। তাহলে যে কোনো একটা মান দিয়ে দিলে আমরা কিন্তু আরেকটা বের করে ফেলতে পারবো। যেমন কোন অঙ্কে যদি বলে একটা অন্তঃস্থ কোণের ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু বলে দিল ধরেন যে সে 140, তাহলে 140 আর যোগফল 180, তাহলে বহিস্থ কোণের ভ্যালু কত হয়ে যাবে শুধুমাত্র 40 ডিগ্রি। তাহলে বাইরের কোণ যদি এরকম 40 ডিগ্রি হয়, তাহলে সেটা দিয়ে আপনার বাহুর সংখ্যা কিভাবে বের করবেন, এটারও একটা ফর্মুলা আছে যে আমরা বাহুর সংখ্যা, সুষম বহুভুজে বাহুর সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে কি করব, উপরে থাকবে হচ্ছে 360 ডিগ্রি আর বাইরে থাকবে এই বহিস্থ কোণের মানটা। তাহলে কিন্তু সেখান থেকে আমরা বলতে পারবো যে এই বহুভুজে বাহুর সংখ্যা কত। এটা যেমন 360 ডিভাইডেড বাই কি হবে 40, মানে হচ্ছে 9, 4 9 36। তাহলে এই বহুভুজে বাহুর সংখ্যা হচ্ছে 9। ঠিক আছে, ছোট ছোট ভাইয়া একটু ফর্মুলা গুলো আমাদের লাগবে। হ্যাঁ বলেন। ভাইয়া একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি। আপনি যে হ্যাঁ, উপরের যে সূত্রটা লিখলেন এটা কি ক্ষেত্রফলেরটা? কোনটা, যে এন বাহুর এটা? জি জি, এটা এটা। না, এটা হচ্ছে আমরা কি বের করব যে আহ, ধরেন বহুভুজের তো অনেকগুলো বাহু হইতে পারে, তাই না? তাহলে এরকম এন সংখ্যক বাহু দিয়ে যদি কোনো বহুভুজ গঠিত হয়, সেক্ষেত্রে তার অন্তঃস্থ অনেকগুলো কোণ থাকবে, সেই অন্তঃস্থ কোণগুলার সমষ্টি বের করবো আমরা এই ফর্মুলাটা দিয়ে। বুঝতে পারছেন? ধরেন অষ্টভুজ 8টা বাহু বিশিষ্ট, 1 2 3 4, হ্যাঁ, 5 6 7 8, ধরে নিলাম 8টা বাহু আছে, তাহলে সেক্ষেত্রে তার অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত হবে? তো 8টা বাহু থাকলে এন এর ভ্যালু হবে 8, আর -2 দিলে পাবো 6, সেই 6 ইন্টু 180 করলে হচ্ছে আমরা কি পাবো, এই অষ্টভুজের ভিতরে যে কোণগুলো আছে সেই কোণগুলোর সমষ্টি পেয়ে যাবো আমরা। বুঝতে পারছেন নিউজটা? জি জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রগুলো গেল। এরপরে কে চলে আসবে বলেন তো? বৃত্ত। বৃত্ত কিন্তু আমরা এখন পর্যন্ত একদমই কাভার দিই নাই। তো বৃত্ত হয়ে গেল, রয়ে গেল এখানে। এখন বৃত্ত রিলেটেড কিছু বেসিক ইনফরমেশন হচ্ছে আমরা এখানে পড়ার চেষ্টা করব। তাহলে দেখেন বৃত্তটাকে আমরা সার্কেল দিছি না, তো সার্কেলটার মাধ্যমে কিন্তু একটা মানে বৃত্ত অলরেডি আমরা প্রডিউস করে ফেলছি। ঠিক আছে, তো বৃত্তের ক্ষেত্রে যে আমাদের কি কি প্যারামিটার আছে সেই প্যারামিটার গুলো আমরা এখানে একটু যদি চিত্র অঙ্কন করার মাধ্যমে পড়ার চেষ্টা করি। এই যে এই শেপটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে বৃত্ত, এবং তার কিছু অংশ আছে। বৃত্তের এই মাঝখানে যে পয়েন্টটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি কেন্দ্র, এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্বকে আমরা বলতেছি ব্যাসার্ধ। আচ্ছা, এবং উল্টা পাশে আরেকটা ব্যাসার্ধ যদি নেই, এই দুইটা ব্যাসার্ধের যোগফলই হয়ে যাবে কি আমাদের ব্যাস। এই বেসিক ইনফরমেশন গুলো আমরা সবাই জানি আশা করি। কেন্দ্র ছাড়া যদি এরকম পরিধি দুইটা পয়েন্টকে কানেক্ট করি, সেক্ষেত্রে সেটা নাম হয়ে যাবে কি জ্যা, আর কেন্দ্র দিয়ে গেলে সেটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, আর এটা অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। সো বেসিক জিনিসগুলো আমরা সবাই জানি। আরেকটা ইনফরমেশন, এখন আমরা কিছু বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই উপপাদ্য গুলো হচ্ছে আমরা ছোটবেলা হয়তো ওই যে হায়ার ম্যাথে বা জেনারেল ম্যাথে হচ্ছে আমরা পড়ছি। সেই ছোট ছোট লাইন গুলো হচ্ছে আপনাদের একটু মাথায় রাখতে হবে। 1 নম্বরে কি ছিল, অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল টু কত, এক সমকোণ। মনে আছে এই জিনিসটা সবার? কোণ হচ্ছে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কি ছিল, যে এই যে আপনার ব্যাসটা এর উপরে হচ্ছে আপনি পরিধিকে কানেক্ট করে, শুনতে পাচ্ছেন? অর্ধবৃত্তস্থ কোণের ডেফিনিশন কি ছিল বলেন তো? হ্যালো? ভাইয়া এক্স্যাক্টলি বলতে পারবো না, আপনি বলেন কাইন্ডলি। হাই হাই, কি বলেন?
ছোটবেলা আমরা সবাই পড়ে আসছি না অর্ধবৃত্তস্থ কোণ? মানে আপনি ধরেন ব্যাস এটা, ঠিক আছে? জি হ্যাঁ বলেন বলেন, কেউ বলতে চাচ্ছিলেন? ভাইয়া, শুধু এইটাই মুখস্থ আছে যে বৃত্তস্থ কোণ ইজ ইকুয়ালস টু হাফ অফ কেন্দ্রস্থ কোণ, কিন্তু সংজ্ঞাটা মনে নেই। হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা ব্যাসকে কেন্দ্র করে, হ্যাঁ, আর আমাদের যে কোনো ধরনের ত্রিভুজ প্রডিউস করতে হলে তো 3টা পয়েন্ট লাগে। তো ধরে নিলাম ব্যাস হচ্ছে দুই পাশে 2টা পয়েন্ট, আর হচ্ছে ধরলাম এই যে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা কানেক্ট করলাম। এখন আপনি এখানে 3 নাম্বার পয়েন্টটা ধরলেন, তাই তো? আমি ধরেন 3 নাম্বার পয়েন্টটা ধরলাম আরেক জায়গায়, যেখান থেকে এই জায়গায় গিয়ে এখান থেকে আসবে, তাই না? আরেকজন ধরলো এইখান থেকে গিয়ে এখানে আসবে। তো যেভাবেই ধরেন না কেন ওই প্রত্যেকটা কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এবং সবার মান হবে এক সমকোণ। বুঝতে পারছেন? জি হ্যালো? ভাই, ক্লিয়ার। হ্যাঁ, একটু রেসপন্স করেন, তাহলে হচ্ছে আমরা খুব দ্রুত আগে যেতে পারবো আর কি। আচ্ছা, তারপরে আর কি কি উপপাদ্য ছিল? ওই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের একটা তো বলেই ফেললেন। এই জিনিসটা কি ছিল, যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই তো? জি ভাই, এইটাই। হ্যাঁ, তো এই ছোট ছোট উপপাদ্য গুলো একটু মাথায় রাখবেন, এগুলো কিন্তু ডেফিনিশন টাইপের অনেক সময় এমসিকিউতে আসে। বৃত্তস্থ কোণ হচ্ছে হাফ অফ কি হবে? কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, তারপর আর কি ছিল? বৃত্তের সমান সমান জ্যা হচ্ছে কেন্দ্র থেকে সমান দূরবর্তী হবে। মানে দুটা সমান দৈর্ঘ্যের জ্যা যদি আমরা আঁকি, তাহলে সেটা কেন্দ্র থেকে অবশ্যই সমান দূরে থাকবে। ধরলাম এই যে জ্যায়ের যে দৈর্ঘ্য, এটা যদি আমরা অন্য কোথাও আঁকি, ধরলাম যে এইখানে আঁকলাম, হ্যাঁ, সেম সেম দৈর্ঘ্যের যা, সেটা কেন্দ্র থেকে তার দূরত্ব অবশ্যই সমান সমান হইতে বাধ্য। এটা ছাড়া অঙ্কন করা সম্ভব হবে না। তারপর বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক সেই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। মানে কি, স্পর্শক কাকে বলে? যে কিনা পরিধিকে টাচ করে যাবে। তাহলে ধরলাম এই যে এরকম টাচ করে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্পর্শক। কি বলছে? স্পর্শকটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, মানে যেই বিন্দুতে স্পর্শ করতেছে তার থেকে যদি কেন্দ্রের উপর একটা লম্ব আঁকি বা কেন্দ্রের সাথে যদি যোগ করি, তাহলে এটা কি হবে? একটা সমকোণ হবে। ব্যাসার্ধের উপর অলওয়েজ লম্ব হবে, এটা আমরা চিত্র দেখেও বুঝতেছি। যদি এদিক দিয়ে কোথাও স্পর্শ করে যায় আর এখানে যদি আমরা আঁকি, তাহলে কি এই কোণটা 90 ডিগ্রি হবে না? তো স্পর্শক আর কেন্দ্রগামী রেখার মাঝখানের কোণ অলওয়েজ হবে 90 ডিগ্রি। তারপর হচ্ছে আমাদের ডিগ্রি এবং রেডিয়ানের কিছু কনসেপ্ট ছিল। ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে হচ্ছে আমাদের কনভার্ট করা লাগে প্রায়শই π/180 দিয়ে। ছোট ছোট অঙ্কগুলো হচ্ছে আমরা সামনে পাবো। তারপর হচ্ছে আমরা বৃত্তের পরিধি যদি পড়ি, বৃত্তের পরিধি হচ্ছে কি 2πr, আর ক্ষেত্রফলের ফর্মুলা কি? πr²। তো এই দুটার মধ্যে অনুপাত খুব কমন একটা ম্যাথ, ছোট ছোট ম্যাথ প্রিলিতে আসার জন্য বলে দিবে যে কোনো বৃত্তের, মানে ডেটাও দিবে না, বলবে পরিধি এবং ক্ষেত্রফলের অনুপাত কত, পরিধি এবং ব্যাসের অনুপাত কত। তো খুব দ্রুত এগুলো করতে হবে। পরিধি মানে 2πr, আর ব্যাস হচ্ছে 2r, তাই না? ব্যাস মানে হচ্ছে দুইটা ব্যাসার্ধ। তো 2πr আর নিচে 2r কাটাকাটি করলে কি শুধু পাই? অ্যান্সার হয়ে যাবে শুধু পাই। এবং পায়ের একটা ভ্যালু আছে, কিন্তু এটা জানেন আপনারা? 22/7। হ্যাঁ, 22/7। সো এই ডিজিটটা একটু মনে রাখেন, কাটাকাটি করতে সুবিধা হবে। ভগ্নাংশ টাইপের অঙ্ক হইলে ওখানে কাটাকাটি করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে কেন্দ্রস্থ বৃত্তস্থ এগুলো চলে গেল। তারপর হচ্ছে ওই যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটার মধ্যবর্তী কোণটা যে এক সমকোণ, এটা কিন্তু পরীক্ষাতে আসছে অনেকবার। তো এই তথ্যগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, তারপরে বলবে যে জ্যায়ের কথা কি? এই যে ধরেন বৃত্তের যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে কানেক্ট করলে সেই সরলরেখার নাম হচ্ছে জ্যা। তাহলে কোন জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে বলেন তো? এই যে ব্যাস যে, সেই হচ্ছে কেন্দ্র দিয়ে গমনকারী জ্যা। তো ব্যাসও কিন্তু ওয়ান টাইপ অফ জ্যা, যে কিনা কেন্দ্র দিয়ে যাচ্ছে। আর কেন্দ্র ছাড়া যদি অন্য জায়গায় দিয়ে যায়, তাহলে সেটার নাম হবে শুধু জ্যা। কেউ কে আনমিউট করে নাকি? আওয়াজ আসতেছে, মিউট করে ফেলেন। আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণের মান কত? 90 ডিগ্রি, এটা একদম ফিক্সড, মুখস্থ করে ফেলবেন। অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে কি? এক সমকোণ বা 90 ডিগ্রি। ওকে, বৃত্তের ক্ষেত্রফল, পরিধি, এগুলোর ফর্মুলা হচ্ছে আমরা আগেই পড়ে আসছি। আরেকটা জিনিস লাগবে এখানে, যে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি আমরা
এটা একটু খেয়াল করেন, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি, পাই আর স্কোয়ার। তার মানে ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি, সমানুপাতিক ব্যস্তানুপাতিক জিনিসগুলো বুঝেন তো। ক্ষেত্রফল হচ্ছে ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, মানে ব্যাসার্ধ যদি 2 বারে ক্ষেত্রফল বাড়বে 4 গুণ, ব্যাসার্ধ যদি 4 বারে ক্ষেত্রফল বাড়বে কত বলেন তো। বৃত্তে যদি ব্যাসার্ধ 4 গুণ বাড়ে তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে বলতে পারতেছেন কেউ? 2 গুণ। 2 গুণ। ব্যাসার্ধ 4 গুণ বাড়লে ক্ষেত্রফল কত গুণ বাড়বে আবার বলেন? 16 গুণ ভাইয়া। 16 গুণ। তো এই সম্পর্কগুলো একটু খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে আরো কিছু হিন্টস দেই, যেমন গোলক, বৃত্ত কিন্তু এটা 2D, তাই না, মানে হাতের চুড়ি, এই টাইপের জিনিস হচ্ছে আপনার বৃত্ত। আর গোলক হচ্ছে ধরেন ফুটবল, যে কিনা 3 ডাইমেনশনাল। তাহলে এরকম সামনে আপনারা হয়তো পাবেন যে গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে যদি কখনো এরকম আসে যে গোলকের ব্যাসার্ধ আমরা 4 গুণ বাড়াবো, তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে বলেন তো? কথাটা বুঝি নাই, আরেকবার রিপিট করেন কষ্ট করে। আমি যে এখান থেকে আসছে আবার পুরাটা বলি। বৃত্তের ক্ষেত্রে তার ক্ষেত্রফলটা তার ব্যাসার্ধের সাথে কিরকম সম্পর্ক, ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক হচ্ছে ক্ষেত্রফল। তার মানে ব্যাসার্ধ যদি 2 গুণ বাড়াই, 2 এর স্কোয়ার হয়ে ক্ষেত্রফল বেড়ে যাবে 4 গুণ। ব্যাসার্ধ যদি 4 গুণ বাড়াই, 4 এর স্কোয়ার হয়ে ক্ষেত্রফল হয়ে যাবে 16 গুণ, তাই তো? ব্যাসার্ধ যত বাড়াবো তার স্কোয়ার অনুপাতে ক্ষেত্রফলটা বাড়বে। কার ক্ষেত্রে? বৃত্তের ক্ষেত্রে। সেম ভাবে গোলকের ক্ষেত্রে তার আয়তন বের করার সূত্রটা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে তার ক্ষেত্রে সম্পর্ক কি, ঘন সম্পর্ক না কিউবের সম্পর্ক। তাহলে এখন যদি আমরা ব্যাসার্ধটাকে ধরলাম দ্বিগুণ বাড়াইছি, তাহলে তার আয়তন কত গুণ বাড়বে? 2 গুণে 4 8। 8 গুণ, এক্স্যাক্টলি। তার মানে গোলকের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে ঘনের সম্পর্ক, কিউবের সম্পর্ক। আমরা ব্যাসার্ধ যত গুণ বাড়াবো, বা একই কথা কিন্তু প্রযোজ্য ব্যাসের ক্ষেত্রে, এই জিনিসটাকে আপনারা বুঝেন। ব্যাস বাড়ানো যে কথা, ব্যাসার্ধ বাড়ানো কিন্তু একই কথা, কারণ আপনি একই পরিমাণ বাড়াচ্ছেন, জাস্ট একটা দ্বিগুণ। সো ব্যাসার্ধ জায়গায় যদি কখনো ব্যাস লেখা থাকে, দেখে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। ফাইনাল একটা টেস্ট করি আপনাদের। আমরা আবার বৃত্তে চলে আসলাম। বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ, বৃত্তের ব্যাস যদি আমরা 3 গুণ করি, তাহলে তার ক্ষেত্রফল কত গুণ হবে বলেন? 9 গুণ। 9 গুণ, এক্স্যাক্টলি। তার মানে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে আমরা এখানে আলাদা কিছু ধরবো না, কারণ যেহেতু একটা দ্বিগুণ, 2 জায়গাতে কাটাকাটি হয়ে যাবে। জাস্ট একটা কথা মনে রাখবো, বৃত্তের ক্ষেত্রফলের জন্য বর্গের সমানুপাতিক সম্পর্ক, ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ করবো ক্ষেত্রফলটা স্কয়ার হবে। আর গোলকের ক্ষেত্রে কিউবের সম্পর্ক, ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ বাড়াবো আয়তনটা তার কি হবে, কিউব হবে। সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর এই ফর্মুলা জানা থাকলে পরিধির মান দিয়ে দিবে, বলবে এখান থেকে ক্ষেত্রফল বের করো। তো পরিধি 2 পাই আর, 2 পাই ইকুয়াল টু সেই ভ্যালুটা ধরবেন, ধরে এখান থেকে আর বের করবেন, সেই আর এখানে বসাই দিলে কি আবার ক্ষেত্রফল বেড়ে যাবে। সো বৃত্তের ক্ষেত্রে পরিধি আর ক্ষেত্রফল এই দুটো জানা থাকলে এনাফ, এখানে আর কোনো মানে এক্সট্রা কিছু বের করার দরকার নেই। ওকে, আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন দেই। কোন বৃত্তের যা এর উপর কেন্দ্রগামী লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এই যে ধরলাম এটা একটা যা, হ্যাঁ, আর এই কেন্দ্র থেকে এটার উপর কি আঁকছে, একটা লম্ব আঁকছি না? এই লম্বটা হচ্ছে যেটাকে দুইটা সমান সমান ভাগে ভাগ করছে। তো যদি পুরোটা দৈর্ঘ্য এ হয়, এদিকে থাকবে a/2, এই পাশে a/2। এই জিনিসটা মাথায় রাখবেন যে যেটাকে দুইটা সমান সমান ভাগে ভাগ করে। ওকে, আর বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এগুলো তো আমরা পড়ছি। আচ্ছা, আরেকটা লাস্ট জিনিস, সেটা হচ্ছে স্পর্শক। এই যে এখানে আমরা কিছু স্পর্শক আঁকছি, দেখছেন, খেয়াল করছেন? স্পর্শক। এখন একটা ব্যাপার আছে যে সাধারণ স্পর্শক, মানে ধরেন পাশাপাশি দুইটা এরকম বৃত্ত আঁকলাম, একে বললাম এই দুইটা বৃত্তের মধ্যে হাইয়েস্ট কয়টা সাধারণ স্পর্শক আঁকা যাবে। মানে সাধারণ কথাটা মানে হচ্ছে যেটা দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এই যে এই রেখাটাকে যদি আমরা কন্টিনিউ করি, এই যে এই রেখাটা কি একাধারে প্রথম বৃত্তের স্পর্শক, দ্বিতীয় বৃত্তের স্পর্শক। নিচের রেখাটা কি একাধারে প্রথম বৃত্তের স্পর্শক, দ্বিতীয় বৃত্তের স্পর্শক, তাই তো? কনফিউশন আছে কোনো? এখন জিজ্ঞাসা করছে এরকম দুইটা আলাদা আলাদা বৃত্তে এরকম কয়টা স্পর্শক আঁকা যাবে সাধারণ, যেটা দুইটার ক্ষেত্রে প্রযোজ্য।
আমরা উপরে এবং নিচে দুইটা পেয়ে গেলাম, অপশন থাকবে 1 2 3 4। তাহলে আপনারা বলেন আর কোনো ভাবে কি এমন একটা স্পর্শক আঁকা সম্ভব যেটা দুইটা বৃত্ত কি টাচ করে যাবে? না, সম্ভব নয়। না। শিওর? চারটা হবে। এই যে দেখেন, আমি যদি এখান থেকে আঁকি, এই যে টাচ করে গেছে না দুইটাকেই, বুঝতেছেন? আবার সেম ভাবে যদি আমি এদিক থেকে আঁকি, বোঝা যাচ্ছে কি? তো এই চারটা হচ্ছে আমার মুখস্থ অ্যান্সার একদম, যে দুইটা বৃত্ত যদি পাশাপাশি থাকে এদের মধ্যে এরকম কয়টা স্পর্শক আঁকা সম্ভব যেটা দুইটা বৃত্তকে টাচ করে যাবে। সোজা কথা সাধারণ স্পর্শক বলে এটাকে, যারা দুইটাতেই আছে। এরকম চারটা স্পর্শক হচ্ছে আমাদের কি করা সম্ভব, অঙ্কন করা সম্ভব। এই ডেটাগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, আর যদি এমন বলে যে একটা বৃত্ত আর বহিস্থ একটা বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যাবে, তাহলে অ্যান্সার কয়টা হবে বলেন তো? দুইটা। সিম্পল, দুইটা। একটা হচ্ছে এরকম উপরে দিয়ে যাবে, আর একটা হচ্ছে এরকম নিচে দিয়ে যাবে। এখানে আর আঁকা সম্ভব না। তো আমি একটু সামারি করি। যদি একটা বৃত্ত থাকে এবং দূরবর্তী একটা বিন্দু থেকে আঁকতে বলে কয়টা আঁকা যাবে? দুইটা। আর যদি পাশাপাশি দুইটা বৃত্ত থাকে এবং বলা হয় এদের মধ্যে কয়টা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব যারা দুইটা বৃত্তকে টাচ করে যাবে, সেক্ষেত্রে অ্যান্সার কত? চারটা। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, তাহলে হচ্ছে আমাদের এই জায়গার ঝামেলা শেষ। আচ্ছা, তাহলে আমরা উপরে হচ্ছে বৃত্ত, চতুর্ভুজ এবং এই রিলেটেড বহুভুজ, এগুলো হচ্ছে আমরা কভার দেওয়ার চেষ্টা করলাম। এবং ছোট ছোট অনেকগুলো ইনফরমেশন যেগুলো মেইনলি এমসিকিউ বা প্রিলিমিনারিতে আসে, এখানে কিন্তু বড় বড় অঙ্ক আসবে না, ছোট ছোট ইনফরমেশন আসবে। এবং এই ছোট ছোট ক্ষেত্রফল, পরিধি, হ্যাঁ, এগুলা বের করে কোণের মান কত, এগুলো দ্রুত বসাইতে পারলে আপনার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি পরিমিতিতে রিলেটেড যে ফর্মুলাগুলো সেগুলো আনার চেষ্টা করছি, মানে ক্ষেত্রফল এবং তাদের আয়তন যদি লাগে সেটা বের করার কি প্রসেস। উপরে আমরা পড়েছি হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলোর জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, তাদের ভিতরে বাহু, কোণ, এই রিলেটেড কিছু উপপাদ্য। আর এখন আমরা বের করবো তাদের ক্ষেত্রফল। ঠিক আছে, এই জিনিসটা এখানে লেখা থাকলে ভালো হইতো। যাই হোক, 3/4a², হ্যাঁ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজ কয় রকম আছে বলেন তো? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু। সমবাহু মানে কি? যার তিনটা বাহুর দৈর্ঘ্য একদম সমান সমান এবং তাদের প্রত্যেকটা কোণ কত হবে? তাহলে কোণগুলো সমান সমান হবে না? তিন কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তো সমকোণী সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত হবে? 60 ডিগ্রি। এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত? 60 ডিগ্রি। আচ্ছা, তাদের মধ্যমা পরস্পর সমান হবে এবং বিপরীত বাহুর উপর লম্ব হবে। মধ্যমার কথাটা মাথায় আছে আপনাদের? মধ্যমা কাকে বলে? গত ক্লাসে পড়াইছিলাম মনে হয়, কেউ কি বলতে পারবেন মধ্যমা কাকে বলে? আচ্ছা, মধ্যমা হচ্ছে আপনার ভূমি। হ্যাঁ, শীর্ষ থেকে ভূমিকে কানেক্ট করলে কি সেটা মধ্যমা যাবে? ধরেন এরকম একটা, এটা তো একটা ত্রিভুজ, তাই না? ধরলাম এই শীর্ষ, আর এই পুরো এটা ভূমি। ভূমির কোন পয়েন্টটা কানেক্ট করবো মধ্যমা হইতে হইলে? খুব ইজি। মধ্যমা ওয়ার্ডটা চিন্তা করেন, মানে কি বুঝতেছেন মধ্যমা ওয়ার্ড দ্বারা? আপনারা কি বুঝতেছেন বলেন তো? এটা সোজা বাংলায় ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত মধ্যে কোথাও। সো এই বিপরীত শীর্ষ থেকে এই বাহুর মধ্যবিন্দুকে যোগদান করলে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে তার মধ্যমা। ব্যাস, মানে সোজা বাংলা ওয়ার্ড যা বলতেছে সেই মিনিংটাই আসলে এখানে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, সো এটাই বলতেছে। এটা তো বিষমবাহু ত্রিভুজ আঁকলাম, তাই না? তিনটা বাহুর দৈর্ঘ্য 3 রকম। যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে ব্যাপারটা কি হবে দেখেন তো। এই মধ্যমাগুলো এখান থেকে আঁকবো, আর এটা মিডল পয়েন্ট একদম মাঝ বরাবর হবে। তো এগুলো অ্যাকচুয়ালি কি হবে? লম্ব হবে না, প্রত্যেকের উপর লম্ব হয়ে যাবে। এই জিনিসটা এখানে বলতেছে। তাহলে দুইটা ইনফরমেশন জানলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। প্রথম কথা, তিনটা বাহুর দৈর্ঘ্য তো অবশ্যই সমান, প্রত্যেকের এই অন্তর্ভুক্ত কোণ কত? 60 ডিগ্রি, এবং মধ্যমাগুলো পরস্পরের উপর লম্ব। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র √3/4a²। এ হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য। ব্যাস, গেল। এখন ধরলাম সমবাহু না, বাহুটা সমদ্বিবাহু, মানে দুইটা বাহুর দৈর্ঘ্য এরকম সমান সমান,
আর 3 নাম্বার বাহুর দৈর্ঘ্যটা ধরে নিলাম একটু ছোট, সেক্ষেত্রে ধরে নিলাম ছোট বাহুর দৈর্ঘ্য বি, বড় দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এ। তাহলে তার ক্ষেত্রফল বের করার সূত্র যাবে এরকম, b/4 √4a² - b²। ঠিক আছে, এখানে জাস্ট দুইটা বাহু সমান হবে, 3 নাম্বারটা অসমান, সো দুইটা মধ্যমা সমান হবে, 3 নাম্বারটা অসমান। ব্যাস, এটা ক্ষেত্রফলটা জানা থাকলেই হবে, সূত্রটা আর কিছু লাগবে না। আর 3 নাম্বারে হলো বিষমবাহু ত্রিভুজ, যেটা যদি 3টা বাহুর দৈর্ঘ্য 3 রকম হয়, কেউ কারো সমান না, 3টা বাহুর দৈর্ঘ্য অসমান, সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এটা, √s × s - a s - b s - c। abc হচ্ছে 3টা বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ। আর এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা, মানে 3টা বাহুর দৈর্ঘ্যকে যোগ দিলে তো আমরা পুরো পরিসীমাটা পেয়ে যেতাম, সেটাকে 2 দিয়ে ভাগ দিয়ে অর্ধ পরিসীমা বের করব, সেটা হচ্ছে আমার এস। আর এই এস এর ভ্যালুর সাথে এবিসি এ কম্বিনেশনে বসালে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। সো 3 রকমের 3টা বাহু ত্রিভুজ দিলে কিন্তু আমরা 3টা সূত্র পেয়ে গেলাম তাদের ক্ষেত্রফল বের করার জন্য। সমকোণ ত্রিভুজ থাকতে পারে, সমকোণ ত্রিভুজের একটা কোণ কি? সমকোণ, তাই না? এই যে এরকম, এটাকে বলতেছি আমরা সমকোণ ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এইটাকে আমরা বলতেছি অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এগুলো আমরা সবাই কম বেশি জানি, এবং আগের ক্লাসে মনে দেখাইছিলাম এগুলো হচ্ছে কিছু কমন, মানে সমকোণ ত্রিভুজ হওয়ার শর্ত 3:4:5, এই যে 3:4:5, অথবা 6:8:10, অথবা 5:12:13, 8:15:17, মানে এগুলো কিছু কমন কম্বিনেশন, যেগুলোর মাধ্যমে আমরা বাহু, এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্যের অনুপাত যদি এরকম দেওয়া থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ। যেহেতু যে পিথাগোরাসে বলা আছে, আমরা আগের ক্লাসে করছিলাম, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সো এই কম্বিনেশন গুলো হচ্ছে আমাদের খাটে। আগেও আমরা একটা চার্ট দিছি, এখান থেকে আবার আপনি একটু পরে রাখবেন। আর তখন হচ্ছে বেসিক যে ফর্মুলাটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা সবাই জানি, তখন এই ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড কাজ। এরপর যদি বর্গ আসে, বর্গের ক্ষেত্রফল খুব ইজি, বাহুর স্কয়ার, আর পরিসীমা হচ্ছে 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মনে আছে উপর আমরা পড়ে আসছি, কেবলমাত্র রম্বসের ক্ষেত্রে কি বাহু না এসে তার কর্ণ চলে আসবে, হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল দিলে আমরা পেয়ে যাব তার ক্ষেত্রফল। আর পরিসীমা কি সেম, বর্গের পরিসীমা 4a, রম্বসের পরিসীমা 4a, এটা চেঞ্জ হবে না। আচ্ছা, আয়তক্ষেত্রটা আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে হচ্ছে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। আর পরিসীমা কি? দুইটা দৈর্ঘ্য এবং দুইটা প্রস্থ, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি? দুই পাশে দুইটা দৈর্ঘ্য এবং এই দুই পাশে দুইটা প্রস্থ, তো 4টা বাহুকে টোটাল যোগ দিলে একবারে আমরা তার পরিসীমাটা পেয়ে যাব। এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে কি চেঞ্জ হয়? আয়তক্ষেত্র সেরকম সমকোণ থাকে এবং দুইটা দুইটা করে বাহু থাকে। এটাকে যদি আমরা এরকম টিল্ট করে দেই, তাহলে সেটা হচ্ছে আমার কি? সামান্তরিক। ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে এরকম ক্ষেত্রফল বের করার সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা, উপরে দেখে আসছি। এই পুরো ভূমির দৈর্ঘ্যটা নিব, উচ্চতা নিব, মানে এই পয়েন্ট থেকে এই বাহুর দৈর্ঘ্য না, কিন্তু এই উচ্চতাটা, মানে ভূমির থেকে এই বিন্দুর উচ্চতা যে এইচ, সেটা হবে তার উচ্চতার মান, এবং নিচে এটা হবে তার ভূমি। এই ভূমি এবং উচ্চতাকে গুণ দিলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। পরিসীমা আবার সেম, একই, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আরেকটা জিনিস বাকি, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কেমন হয়? দুইটা বাহু হবে সমান্তরাল, আর এই পাশে দুইটা বাহু হবে কি? অসমান্তরাল, তাহলে সেটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বের করে? হাফ ইন্টু, প্রথমে সমান্তরাল বাহু দুইটা দৈর্ঘ্যের যোগফল ধরলাম, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর নিচের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, হ্যাঁ। তাহলে প্রথমে দুইটা বাহুর দৈর্ঘ্য যোগ দিব, এ প্লাস বি, সামনে হাফ, ইন্টু সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, এই সামান্তরিকের মতো এই দূরত্বটা হচ্ছে তখন হয়ে যাবে কি? এইচ। বুঝতে পারতেছেন সবাই? তো সামান্তরিক এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কিন্তু একটু চেঞ্জ অন্যদের চেয়ে, এই দুটো একটু মাথায় রাখবেন। আর বৃত্তের ক্ষেত্রফল পরিধি তো আমরা উপরে লিখে আসলাম। এই হচ্ছে এখানকার ফর্মুলা। আচ্ছা, এখন আমরা কিছু তাহলে ম্যাথ দেখে ছোট ছোট, এতক্ষণ তো শুধু আমরা মানে ফর্মুলাই পড়তেছি বা ছোট ছোট উপপাদ্য গুলো হচ্ছে আমরা দেখতেছিলাম, জাস্ট কিছু ম্যাথ আমরা এখানে মিলাই যাই। কি বলছে? রম্বসের কর্ণ দেয়, এই যে রম্বস মানে হচ্ছে তার কর্ণ চলে আসবে, কারণ ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু প্রথম কর্ণ দ্বিতীয় কর্ণ। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য 4 আর একটা দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু 4 ইন্টু 6, 424/2, মানে হচ্ছে কি? 12 সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্সার হবে হচ্ছে গ। বুঝতেছেন? খুবই ইজি। এখানে কি দেওয়া? একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়, ওই যে বর্গের কর্ণ, বর্গের কর্ণ মানেই হচ্ছে a√2,
বর্গের কর্ণ মানে হচ্ছে a √2। তাহলে বলছে কর্ণের দৈর্ঘ্য এত, সো প্রশ্ন মতে a √2 সমান কি 6√2, তাই না? এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আর এটা হচ্ছে দেওয়া আছে গিভেন লেন্থ। a √2 সমান 6√2, √2 দুই পাশ থেকে বাদ দিলে a এর ভ্যালু হচ্ছে 6। সো এই বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6। তাহলে ক্ষেত্রফল হবে 6 স্কয়ার, পরিসীমা হবে কি 4 × 6। যদিও ক্ষেত্রফল এখানে চাই নাই, ক্ষেত্রফল হবে a স্কয়ার মানে 6 স্কয়ার মানে 36। আর যদি পরিসীমা বের করতে বলে, পরিসীমা হবে কি 4a, তার মানে 4 6 24। ঠিকঠাক করছি তো নাকি? ও আচ্ছা, বলছে পরিসীমার অর্ধেক, তো জাস্ট 24 থাকলে সেটাকে অর্ধেক করে দিলে কি অর্ধেক রেজাল্ট হচ্ছে 12। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন যে পরিসীমা দিয়ে কি ধরনের অ্যান্সার বের করে ফেলছি 24, অপশনে কিন্তু 24 আছেও, কিন্তু আপনি দাগায় দিলে কিন্তু অঙ্কটা ভুল, কারণ জানতে চাইছে পরিসীমার অর্ধেক কত। তো 24 এর অর্ধেক জাস্ট 12 হচ্ছে আমরা মার্ক করবো এখানে। তো অঙ্কগুলো খুব ইজি আসবে, কিন্তু একটু কষাসলি অ্যান্সার করবেন। আচ্ছা, তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রফলের সূত্র পড়ে আসছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 × a স্কয়ার, মানে একটা বাহুর বর্গ। তাহলে √3/4 × a স্কয়ার, আর সমান সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 4 একক। তো এখানে আবার 4 স্কয়ার, একটা 4 এর সাথে কেটে দিলে উপরে একটা 4 থাকবে, সো 4√3। এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখে মনে হবে যে খুব ইজি তো, কিন্তু এই যে প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা এক এক রকম ফর্মুলা লাগতেছে। রম্বসেরটা আমরা কিভাবে বের করছি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বর্গেরটা কিভাবে বের করছি, কর্ণের দৈর্ঘ্য a √2 ধরে ওইখান থেকে আমরা ক্ষেত্রফল পরিসীমা আসছে। এখন সমবাহু ত্রিভুজটা কি ধরলাম, √3/4 a স্কয়ার। এই ছোট ছোট সূত্রগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে পরীক্ষা হল পর্যন্ত। একটা ক্লাসে বসে ছোট ছোট গুলো দেখলে খুব ইজি লাগে যে আচ্ছা খুব ছোট ছোট ফর্মুলা, কিন্তু এভাবে আপনাদের সাম আপ করতে হবে। কেউ কি আমাকে বলতে পারবেন এই অঙ্কটা কিভাবে করব? একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 5 9, ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি, কেউ বলতে পারবেন? পরিসীমা বের করে ভাই। বিষমবাহু Exactly, কারণ অর্ধ পরিসীমা বের করতে হবে। বিষমবাহু, রাইট। সো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পড়ে আসছি কি √s × s - a s - b s - c, এবং বিষমবাহু হইলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আগে আমরা s বের করি। s কিভাবে, 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল ভাগ 2। তাহলে 4 5 হচ্ছে 9, 9 9 18 ভাগ 2, সো s এর ভ্যালু হচ্ছে 9 পেয়ে গেলাম। দেন আমরা জাস্ট এখানে বসাই দিব √9 × s - a, তার মানে 9 - প্রথম বাহু ধরলাম 4, পরেরটা 9 - 5, পরেরটা 9 - কত খেয়াল করেন 9, খেয়াল করছেন লাস্টের ডাটাটা? জি ভাইয়া। সি করতে গিয়ে কি হইলো, অর্ধ পরিসীমা আসছে 9, আবার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 9, তাহলে 9 - 9 হয়ে গেল না? এবং এটার কারণে কিন্তু পুরো রেজাল্টই হয়ে যাবে কি 0। ধরতে পারছেন? তো ক্ষেত্রফল কিন্তু 0 আসা সম্ভব, মানে এমন কিছু বাহুর দৈর্ঘ্য দিচ্ছে যেটা দিয়ে আসলে কি একটা ত্রিভুজ গঠন করা সম্ভবই না, সেক্ষেত্রে ক্ষেত্রফল কি আসবে 0। তো আমাদের সেটা নিয়ে মাথা ব্যথা নেই, আমরা জাস্ট ফর্মুলা অনুযায়ী বসাই দিব, অ্যান্সার যা আসে সেটা। ভাই এটা তো শুরুতেই দেখা যাচ্ছে যে তৃতীয় বাহুর থেকে 2টা বাহুর দৈর্ঘ্য এক্সিড করতেছে না। হ্যাঁ, ওই যে চতুর্ভুজের ক্ষেত্রে যেরকম আপনারা দেখছিলেন, তো আপনি যদি ব্রেন খাটাইতে চান তাহলে হচ্ছে আপনি মানে প্রশ্ন দেখেই অ্যান্সার করে ফেলতে পারবেন যে 2টা বাহুর যোগফল দিয়ে 3 নাম্বারটাকে এক্সিড করতে পারতেছে না, সেটা ত্রিভুজ গঠন করাই সম্ভব না। আপনি এটা দেখেই কিন্তু 0 দাগা দিতে পারেন। আর যদি মনে হয় যে না ভাই আমি অঙ্ক করবো, তাহলে অঙ্ক করে বের করতে পারেন। মানে নিয়মটা দেখালাম, কারণ রিটেনেও এই টাইপের ম্যাথ আসতে পারে, এই প্রসেস অনুযায়ী করবেন। আর এমসিকিউতে তো অবশ্যই আমরা যত তাড়াতাড়ি রেজাল্ট মিলাই ফেলা যায়, আমাদের তো প্রসিডিউরের দরকার নাই, দেখেই আমি বলে দেবো যে এটা 0, কারণ ত্রিভুজ গঠন করাই সম্ভব না। 2টা বাহুর যোগফল 3 বাহুটাকে এক্সিড করে নাই। বুঝি নাই? সমদ্বিবাহুর ক্ষেত্রে একটা কোশ্চেন ছিল ভাইয়া। সমদ্বিবাহু বলেন। জি ভাইয়া। ভাইয়া সমদ্বিবাহুর ক্ষেত্রে যদি আমাদের ওই অসমান বাহুটাও যদি দেওয়া না থাকে তখন কি করব? আচ্ছা ধরেন এটা হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহুর ফর্মুলাতে কিন্তু 2টা বাহুর দৈর্ঘ্যই লাগবে। হুম। সমান সমান 2টা দৈর্ঘ্য এ একটা দেওয়া থাকবে, আর এটার দৈর্ঘ্য দেওয়া থাকবে কি বি, এই দুইটাই দেওয়া থাকবে। এবং তখন আমরা সেই ফর্মুলাটা ইউজ করব, ক্ষেত্রফল বের করার ফর্মুলা b/4 √4a² - b²। এখন ধরেন আপনাকে শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া, আর কিছুই দেওয়া নেই, তাহলে আপনি কিভাবে বের করবেন?
বুঝতে পারছেন নাকি অন্য কোনো প্রশ্ন ছিল আমি ধরতে পারিনি? হ্যালো। আচ্ছা ভাইয়া, সামনে ম্যাথ আসলে তখন ব্যাপারটা ডিসকাস করা যাবে। এখন আচ্ছা হয়তো আচ্ছা। আমি ক্লিয়ার করতে পারতেছি না আমার প্রশ্নটা। বুঝতে পারছি। মানে মেইনলি যদি আপনি ইন শর্ট জানতে চান, সমদ্বিবাহু ত্রিভুজের এটা হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র। এবং এই ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের হচ্ছে সমান সমান যে বাহুটা তার দৈর্ঘ্যটাও লাগবে, আর যে বাহুটা কিনা অসমান 3 নাম্বার বাহুটা তার দৈর্ঘ্যটাও লাগবে। দুইটা বসাইলে তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। ওকে, আমরা আগাতে থাকি সামনে। এই দেখেন এই প্রশ্নটা কি বলছে, যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, তার অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? কিভাবে করা যায় এটা তাড়াতাড়ি বলেন তো কেউ, বা অ্যান্সারটা কি কেউ বলে ফেলতে পারেন প্রশ্নটা দেখে? কেউ কি কনফিডেন্টলি অ্যান্সারটা বলতে পারবে? এখানে দেওয়া আছে অ্যান্সার 98, কিন্তু 98 ভাইয়া কিভাবে হইলো বর্গের কেউ বুঝাইতে কর্ণটা পারবে? দেওয়া আছে। ভাইয়া ব্যাসার্ধ থেকে ব্যাস, ব্যাস থেকে বর্গের কর্ণ, সেই থেকে আমার ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে যদি এরকম আপনার একটা বৃত্ত হয় এবং তার অন্তর্নিহিত, তার মানে এরকম একটা জিনিস হচ্ছে বর্গক্ষেত্র হবে, এবং তার কর্ণটা কি অবশ্যই কি হবে, সেন্টার দিয়ে যাবে, বৃত্তের কেন্দ্র দিয়ে যেতে বাধ্য। তাহলে ব্যাস এর দ্বিগুণ মানে কিন্তু, মানে ব্যাসার্ধ দ্বিগুণ মানে কিন্তু ব্যাস। তো ব্যাসার্ধ 7 মানে ব্যাসার্ধ এই ব্যাস কত হবে? 14। ব্যাসার্ধ গিভেন, ব্যাসার্ধ হচ্ছে 7, তাহলে তার ব্যাস কত হবে? 2 দিয়ে গুণ দিলে এটা হবে 14, তাই তো? তাহলে 14টা হচ্ছে তার কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই 14 হচ্ছে তার কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? a√2, সেটার দৈর্ঘ্য হচ্ছে 14। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা আনতে পারবো না? সেই এর ভ্যালুটাকে তারপরে স্কোয়ার করে দিলে কি আমরা তার ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝতে পারছেন সবাই? কেউ যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু বলবেন অবশ্যই। তো এই হচ্ছে আমাদের থিওরেম, যে বর্গের যে কর্ণটা সেই কর্ণটা হচ্ছে বৃত্তের ব্যাস। এই হচ্ছে মেইন থিওরেম, বর্গের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। ওইখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য এনে বসাই দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। ব্যাস, আমাদের আর চিন্তা করার কিছু নাই। ওকে, এরপর আসলে হচ্ছে আপনার ঘনবস্তু। ঘনবস্তু মানে কি? বা 3 ডাইমেনশনাল, তার 3টা ডাইমেনশন থাকবে। দৈর্ঘ্য প্রস্থতা আগে ছিল ক্ষেত্রফলের ক্ষেত্রে, এখন সাথে কি হবে? আবার উচ্চতাটা অ্যাড হবে। তাহলে আয়তাকার ঘনবস্তু বলতে এরকম কিউব, এরকম কিউবিক জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ঘনবস্তু। তাহলে তার একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে, আবার একটা কি উচ্চতাও কিন্তু থাকবে। সেক্ষেত্রে তার কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করব? কর্ণ মানে কি? ওই পাশের যেই কোণাটা আমরা দেখতে পাচ্ছি না, সেই কোণা থেকে এই পাশের এই কোণা পর্যন্ত যে কর্ণ, এটা দৈর্ঘ্য। দেখে মনে হচ্ছে না খুব ছোট? আসলে কি ফিল করতে পারতেছেন? ওই কোণাটা হচ্ছে দূরের কোণাটা, আর এই পাশের এই কোণা হচ্ছে সামনের দিকে যে কোণা অংশটা। তো এই দৈর্ঘ্যটা কিন্তু অ্যাকচুয়ালি আসছে প্রথমে এই দুইটা, এই দৈর্ঘ্য এবং এদিকের প্রস্থ মিলে আমরা পাইছি এই কর্ণের দৈর্ঘ্য। এখন এই কর্ণ এবং উচ্চতা মিলে আমরা পাইছি হচ্ছে ফাইনাল যে কর্ণের দৈর্ঘ্য, সেটা √a² + b² + c²। তাদের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি বলেন তো? এই যে এই পাশের যে তলটা, এইটা একটা তল। এরকম কয়টা তল থাকবে একটা ঘনবস্তুর? কয়টা তল থাকে কেউ বলতে পারেন? 6টা ভাইয়া। 6টা। তো এই পাশের যে তল আর ওই পাশের তল কিন্তু সেম। তো বাইরে দেখবেন 3টা বের করে 2 গুণ করে দিচ্ছে, তার মানে এই পাশেরটা বের করলে ওই পাশেরটা হয়ে যাবে, উপরেরটা বের করলে কি নিচেরটা হয়ে যাবে, আবার সামনের দিকেরটা বের করলে পিছনেরটা হয়ে যাবে। তো এরকম 3 পাশেরটা বের করে 2 দিয়ে গুণ দিলে আমরা টোটাল সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আর আয়তন তো খুব ইজি, এবিসি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা গুণ দিলে আমরা তাদের কি পেয়ে যাব? আয়তন পেয়ে যাব। এইখান থেকে আমরা চলে আসবো হচ্ছে ঘনকে। ঘনকের ফর্মুলা গুলো হচ্ছে ঘনবস্তুর জাস্ট শর্টার ভার্সন, কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাই কি সমান সমান। জাস্ট একটা বর্গের উচ্চতা সহ বানিয়ে দিলে কি সেটাই হয়ে যাবে ঘনবস্তু। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? a² + a²+a², কারণ সবার দৈর্ঘ্য সেম। তো 3টা স্কোয়ার রুট করলে √3a। সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? এই পাশে a² মানে 6বার স্কোয়ার, 6টা স্কোয়ার। আয়তন কি হবে? এবিসি মানে a × a × a, 3টা a গুণ দিলে কি a³, সেটা হবে ঘনকের আয়তন। এভাবে ঘনবস্তুর ফর্মুলা থেকে আমরা কিন্তু ঘনকের গুলা বানায় ফেলতে পারি। একটা মনে রাখলেই হচ্ছে। এটা হচ্ছে কোণক। কোণক মানে কি? উপরের দিকে একটা কোণ থাকবে এরকম, হ্যাঁ,
আর নিচে হচ্ছে এরকম একটা সিলিন্ড্রিক্যাল অংশ থাকবে, এটাকে আমরা বলতেছি কোনক। এবং তারই আপনারা সবাই তো ওই যে ঝালমুড়ি ঠোঙা টাইপের দেখছেন না, অথবা হচ্ছে জন্মদিনের যে ক্যাপ গুলো এরকম উপরে দিকে কোনা অংশ থাকে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কোনক। কোনকটা হচ্ছে সিলিন্ডারেরই একটা ব্যালন, কি ব্যালন বা গ্যাসের সিলিন্ডার গুলো দেখছেন আপনারা নিশ্চয়ই এরকম, বা বোতল যাই বলেন না কেন, সেগুলো হচ্ছে এরকম ব্যালন বা সিলিন্ড্রিক্যাল শেপ। তো সিলিন্ডারটা যখন নাকি আমাদের একটা পাশ মিলে যাচ্ছে, মানে নিচের অংশটা বৃত্তাকার থাকবে কিন্তু উপরের অংশটা কি হবে, একটা কমন এন্ডে পৌঁছে যাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কোনক। আর যদি দুইটা পাশে ওপেন থাকে সেটা হয়ে যাবে ব্যালন। সো কোনকের বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল এবং কোনকের আয়তন, তিনটা ফর্মুলা। কোনকটা অতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখলেই দেখবেন যে কোনকের গুলো এত ইম্পর্টেন্ট না, আমাদের হচ্ছে এই ব্যালন বা সিলিন্ড্রিক্যাল যে ফর্মুলা গুলো এগুলো আমাদের লাগবেই। তো আপনাদেরকে আগে দেখাই একটু যে বক্রতল এবং সমগ্রতল বলতে আমরা কি বুঝি। বক্রতল এবং সমগ্রতল বলতে আসলে আপনারা কি বুঝতেছেন, এই ব্যালন থেকে যদি বলি, বক্র পৃষ্ঠ মানে হচ্ছে আপনার এই যে ধরেন একটা বোতল বা এটা যদি একটা সিলিন্ডার হয়, আর এটা তো উপর আর নিচের দুইটা অংশ, তাহলে এই মাঝের এই বাঁকানো যে পৃষ্ঠাটা, এই বাঁকানো যে অংশটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে তার বক্র পৃষ্ঠ। চিন্তা করেন একটা বোতলকে যদি আমরা মাঝখান দিয়ে এরকম কেটে ফেলেন, কেটে এটাকে কি এরকম ছড়ায় যদি দেন দুই পাশে, তাহলে এটা কি একটা আয়তক্ষেত্রের মতো অংশ হয়ে যাবে না? সো এই যে বাঁকানো যে অংশটা সেটাকে আমরা বলতেছি বক্রপৃষ্ঠ। তার ক্ষেত্রফল কত, 2πr/h ক্ষেত্রফল পাইলাম। এখন তার সাথে সমগ্র পৃষ্ঠ বলতে কি, বক্রপৃষ্ঠ প্লাস আরো যদি কেউ থাকে, আর কে আছে, উপরের দিকে একটা বৃত্ত, নিচের দিকে আরেকটা বৃত্ত। তো প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রফল πr², দুইটা বৃত্ত মিলে উপরের নিচে হচ্ছে 2πr², আর এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। তাহলে সমগ্র কত হবে, এই 2πr² প্লাস এই 2πr/h। তো এখান থেকে কমন নিয়ে লিখছে 2πr/r+h, এটাই হচ্ছে আমার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আর বেলনের আয়তন হচ্ছে πr²h। একটা ফর্মুলা যদি পড়েন এখান থেকে, এই বেলনের আয়তন বা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে, π×r²×h। এই আপনার আর হচ্ছে তার ব্যাসার্ধ, এই যে এই সেন্টার পয়েন্ট থেকে এতটুকু, এটা হচ্ছে আর, আর এইচ হচ্ছে এই লেন্থটা, আর সিলিন্ডারের লেন্থটা হচ্ছে এইচ, আর ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে যে কোনো এক পাশের পরিধি পর্যন্ত দূরত্ব। বেলনের আয়তনের সূত্র অবশ্যই পড়বেন। গোলকের ক্ষেত্রে একটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর একটা আয়তন, এই যে আমরা আগেই পড়ে আসছি গোলকের আয়তনটা 4/3πr³, আর গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr²। গোলকের আয়তন এবং বেলনের আয়তন এই দুইটা ফর্মুলা অবশ্যই পড়বেন, এদের মানে এমসিকিউতে আসার চান্স খুব বেশি বা বেশি আসে আর কি, এই দুটো মিস দিবেন না। বেলন এবং গোলক, কোন থেকে একটু কম আসে, তো জাস্ট এটা একটু গো থ্রু করলে হবে, কিন্তু বেলন এবং গোলক এই দুটো মিস দেওয়া যাবে না। আচ্ছা, এখানে আবার কিছু ম্যাথ। চৌবাচ্চা মানে কি, এটা হচ্ছে ঘনবস্তু শেপের, তাই না? তার একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এরকম থাকবে। এই যে আমরা আগে যে বক্স টাইপের যে ড্র করছিলাম, এগুলো হচ্ছে কি চৌবাচ্চা। তাহলে কি বলছে, এটা চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চায় কি নর্মালি কিন্তু পানি স্টোর করা হয়, এটা চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। তার দৈর্ঘ্য দেওয়া আছে 2.56, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 2.56 মিটার, প্রস্থ দেওয়া আছে 1.25 মিটার, এবং জানতে চাইছে চৌবাচ্চার গভীরতাটা কত। কিভাবে বের করা যাবে এটা বলেন তো কেউ? 1000 লিটার যেহেতু 1 বর্গ মিটারে ধরে, সো আমরা বলতে পারি যে পুরোটার ভলিউম হচ্ছে 8 বর্গ মিটার। তাহলে 8 বর্গ মিটারকে এই দুইটার গুণফল দিয়ে ডিভাইড করব। হ্যাঁ, মানে সোজা কথা হচ্ছে আমাদের তিনটা প্যারামিটার যদি পেয়ে যায়, তিনটাকে ডিরেক্ট গুণ দিলে আমরা কি পাবো, তাদের যে আয়তনটা সেটা পাবো, তাই তো? এখন আমাদের তিনটা প্যারামিটার ডিরেক্ট দেওয়া নাই, আমাদেরকে বলা আছে হচ্ছে 8000 লিটার। সেই 8000 লিটার থেকে আমরা তার ভলিউমে কিভাবে আসবো, এটা হচ্ছে আমার মেইন কথা। তাহলে ভলিউম হচ্ছে ইকুয়াল টু আমাদের লেন্থ, তারপরে উইডথ এবং হাইট। ভলিউম যেহেতু আমরা লেন্থ এবং উইডথ বসাইতেছি মিটারে, মিটার মানে কি, এটা এসআই ইউনিট না? তো এই মিটারটাকে এসআই ইউনিটে বসানো মানে ভলিউমটাকে অবশ্যই মিটার কিউবে বসাইতে হবে, ঠিক আছে? এবং এই মিটার কিউব মানে 3টা মিটারের গুণফল। এখন দেওয়া আছে 8000 লিটার,
এখন এই লিটার থেকে সরাসরি মিটার কিউবে কিভাবে নিতে হয়, জিনিসটা হচ্ছে আপনার 1 লিটার ইকুয়ালস টু 1 ডেসিমিটার কিউব। এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখবেন, হ্যাঁ। অথবা উল্টা করে বললে যে 1000 লিটার সমান হচ্ছে 1 মিটার কিউব। ঠিক আছে, এই নিচের কনভার্সনটা হয়তো আপনাদের জন্য খুব ইজি হবে। 1000 লিটার, চিন্তা করেন 1 লিটারের পানির বোতল তো সবাই দেখছেন, তাই না? এরকম 1000টা পানির বোতল এনে যদি এক জায়গায় ঢালেন, তাহলে সেটার সেই পানির ভলিউমটা হবে 1 মিটার কিউব। 1 মিটার কিন্তু খুব বেশি দৈর্ঘ্য না। আমাদের অ্যাভারেজ বাঙালির হাইট কত দেখবেন, 1.7 মিটার, 1.6 মিটার আমাদের হাইট। 1 মিটার হচ্ছে এরকম একটা দৈর্ঘ্য, এরকম 3 দিকেই 1 1 1 এরকম থাকলে সেটা দিয়ে হচ্ছে 1 মিটার কিউবের একটা কি হবে, চৌবাচ্চা হইতে পারে। সো এই জিনিসটা আমাদের জন্য দরকার। 1 মিটার কিউব সমান 1000 লিটার। 1000 লিটারে 1 মিটার কিউব, তাহলে 8000 লিটারে কি 8 মিটার কিউব, তাহলে ভলিউম হচ্ছে 8 মিটার কিউব ইকুয়ালস টু লেন্থ হচ্ছে একটা 2.56 আর একটা 1.25 উইডথ দেওয়া, আর জাস্ট হাইটটা হচ্ছে আমাদের আননোন। এখন এইটা বের করতে পারবেন না, ঠিক আছে? সো এই মানে ইউনিট কনভার্সন গুলো হচ্ছে আমাদের লাগবে। ইউনিট কনভার্সন জেনে গেলে বাকি অঙ্ক খুব ইজি। আচ্ছা, ত্রিকোণমিতি আমরা কিন্তু উপরে মানে আরো অনেক ম্যাথ মানে আছে আর কি আপনাদের ছোট ছোট করার মতো, যেহেতু ফর্মুলা গুলো আমরা সব কাভার দিয়ে আসছি। তো ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ এর করাচ্ছি না, রিভিশন ক্লাস যেহেতু, জাস্ট এমসিকিউ তে আসার মতো হচ্ছে ফর্মুলা ওয়াইজ ডাটা দিয়ে দিবে, সেই ভ্যালু গুলো বসায় বসায় আমাদের হচ্ছে অ্যান্সার বের করে আনতে হবে। ঠিক আছে, সো এগুলো নিয়ে খুব বেশি স্ট্রেস নেবেন না। ফর্মুলা গুলো ভালো মতো বুঝছেন কিনা, এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। ফর্মুলা বুঝে গেলে ডাটা ওয়াইজ বসাইলে আমরা হচ্ছে ক্ষেত্রফল, আয়তন, যা যা দরকার সব আমরা পেয়ে যাবো। সো এখন আসি আমরা ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতির কিছু বেসিক কনসেপ্ট আমাদের এরকম লাগবে। আমরা সমকোণ ত্রিভুজের কনসেপ্ট আগে পড়ে আসছি। এই একটা কোণ হচ্ছে কি হবে, 90 ডিগ্রি বা সমকোণ হবে, তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে অনুপাত গুলা, কোণের অনুপাত, সাইন থিটা, সাইন কস, ট্যান কট, সেক, কোসেক, 6টা অনুপাত আছে, তাই না? এগুলো আমরা কিভাবে বের করব? এই যে লম্ব বায়ু ত্রিভুজ, ভূমি বায়ু ত্রিভুজ, এগুলো সবাই পারেন আশা করি। এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে, হ্যাঁ। যে লম্ব আর অতিভুজের অনুপাত হচ্ছে সাইন, আবার ভূমি অতিভুজের অনুপাত হচ্ছে কস। এটা যে যেভাবে পারেন মুখস্থ করবেন, ছন্দটন্দ বানায়, যে যেভাবে ছোটবেলা থেকে পড়ে আসছেন। কিন্তু এই জিনিসটা অবশ্যই লাগবে, এই জিনিসটা মিস করবেন না। আর সাইন এবং কোসেক হচ্ছে একটা এটার ইনভার্স। কজ আর সেক, টেন আর কট, এরা যে একে অপরের ইনভার্স। এই দুইটা জিনিস জাস্ট এখান থেকে আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে এই লম্ব অতিভুজ ভূমি কাকে দিয়ে কাকে ভাগ করে আমরা সাইন কস টেন বের করতেছি, আর হচ্ছে কে কার ইনভার্স। টেন যে সাইন আর কস দিয়ে বের করি, আর আপনার এটা তো জানা কথাই, কট হচ্ছে তার উল্টা হয়ে যাবে, কস বাই সাইন। সেখান থেকে সব জিনিস পড়ার দরকার নাই, খুব সিম্পল করে যদি বলি, এই লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ, এই রিলেশন গুলা পড়বেন। টেন হচ্ছে সাইন আর কজের অনুপাত, আর কে কার ইনভার্স, এই জিনিসগুলো দেখবেন, ব্যাস। এখান থেকে মাথা ঘামানোর দরকার নেই। এই চার্টটা অবশ্যই অবশ্যই লাগবে, আশা করি অনেকে অলরেডি মানে মেমোরাইজ করে ফেলছেন। যদি কেউ বাকি থেকেও থাকেন তাহলে এটা কিন্তু মাস্ট, এই চার্টটা আমাদের লাগবে। পড়ার জিনিসটা খুব ইজি। প্রথমে সাইনেরটা পড়বেন, 0 জন্য 0, 30 জন্য 45, এই ভ্যালু গুলা। কজেরটা কি হবে, সাইনেরটা যা লিখছেন কজেরটা তার উল্টা, 0 হাফ এভাবে গেছেন, আর উল্টা দিক থেকে আসবেন, তাহলে কজেরটা হয়ে যাবে 1, দেন √3/2, দেন 1/√2, দেন হাফ, দেন 0। সাইন আর কজ হয়ে গেলে ট্যান তো খুব ইজি, কারণ ট্যান হচ্ছে সাইন এবং কজ ভাগ দিলে আমরা হচ্ছে ট্যান পেয়ে যাই। তাহলে 0 দিয়া যদি 0/1 দেন তাহলে 0, হাফ √3/2 তাহলে 1/√3, এভাবে করে করে আপনার হচ্ছে ট্যান পেয়ে যাবে। আবার ট্যান যেভাবে গেছে কট যাবে তার উল্টা, ঠিক আছে? সেক কি হবে, কজের যে ভ্যালু সেক হবে তার উল্টা, তাহলে 1 কে উল্টাইলে 1ই হয়, √3/2 কে উল্টাইলে 2/√3 হবে, তাই না? এরকম করে যাবে। আবার সেক যেভাবে যাবে, কোসেক কি তার উল্টাও বলতে পারেন, অথবা সাইনের ইনভার্সও বলতে পারেন, একই কথা। তো এইভাবে হচ্ছে আপনারা এই চার্টটা একটু মুখস্থ করে ফেলবেন, কারণ এইটা ছোটখাটো ভ্যালু হচ্ছে প্রায়শই পরীক্ষার মধ্যে লাগতে পারে। তো এই জিনিস স্কিপ দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতি রিলেটেড কি কি জিনিস ছোটখাটো পরীক্ষার মধ্যে নর্মালি আসে, এইগুলো যদি আমরা একটু আলোচনা করতে চাই। যেমন 1090 ভ্যালু কত, এই জিনিসটা খুব পপুলার, হ্যাঁ। কারণ দেখেন 1090 ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত,
মানে আনডিফাইন্ড একটা ভ্যালু, এটার কোনো ভ্যালু এক্সিস্ট করে না। তো যতগুলো ভ্যালু অসংজ্ঞায়িত এগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে। এরপর আমরা যদি ছোটখাটো কিছু উপপাদ্যের মতো পড়ি আর কি, যে ধরেন বললো যে tan থিটা এটার ভ্যালু হচ্ছে √3, তাহলে সেখান থেকে জানতে চাইলো যে cos থিটার ভ্যালু কত। tan থিটা যদি √3 হয় cos থিটা ইকুয়াল টু হোয়াট, কিভাবে বের করবো? অনেকভাবে বের করতে পারেন, আপনার ত্রিভুজকে বের করতে পারেন, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, যেভাবে খুশি। যে tan থিটা √3, তাহলে থিটার ভ্যালুটা কত আগে এটা বলেন। tan কতর ভ্যালু √3 হয়? tan 60 এর ভ্যালু হচ্ছে √3 হয়, তো থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে cos 60 এর ভ্যালু কত, এটা বসাইলেই কি আপনার অঙ্ক হয়ে যাচ্ছে না? cos 60 মানে হচ্ছে sin 30, একই কথা। সো sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, সো cos 60 এর ভ্যালু কি হবে? হাফ। বুঝতেছেন? তো এই ছোটখাটো ইন্টার অপারেবিলিটি আমাদের লাগবে সোজা কথায়, কোন কোণের ভ্যালু কার ক্ষেত্রে কত। tan 60 এর ভ্যালু যা, cos 60 এর ভ্যালু তো তা না, চেঞ্জ হয়ে যাবে অবভিয়াসলি। তো টেবিলটা হচ্ছে আমাদের চোখে চোখে একদম ভাসাইতে হবে, তাহলে খুব ইজিলি মিলে যাবে। তারপর কিছু এরকম সরলীকরণ টাইপের আসতে পারে, যে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হোয়াট। কি করবেন তাহলে? এই 10 রিলেটেড কোনো কাজটা আমি জানি না, আমি জাস্ট জানি 10 কে sin বাই cos এ ভাঙাইতে হয়, তাই করব। উপরে 10 মানে কি sin থিটা বাই cos থিটা, আর 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। ব্যাস, তারপরে কাজ কি আপনারা বুঝতেছেন, যে ক্যান্সেল আউট করে দেওয়া। আমরা যদি এখানে একটা লসাগু টাইপের করে ফেলি, এই 1 প্লাস tan স্কয়ার এখানে লসাগু করে কাটাকাটি করতে পারি, এটা একটা অ্যাপ্রোচ, ঠিক আছে। আরেকটা অ্যাপ্রোচ কি বলেন তো? খুব ছোট্ট একটা অ্যাপ্রোচ আছে। এই 1 প্লাস tan স্কয়ার এটা কিন্তু একটা ফর্মুলা আছে। 1 প্লাস tan স্কয়ার হচ্ছে sec স্কয়ার, এটা কি জানেন সবাই? sec স্কয়ার থিটা। এই ছোট ছোট ফর্মুলা গুলো একটু গো থ্রু করবেন। এই tan থিটাকে তাহলে আমরা লিখতে পারি sin বাই cos, আবার এই sec স্কয়ার মানে কি 1 বাই cos স্কয়ার। 1 বাই cos স্কয়ার কে উল্টাইলে শুধু cos স্কয়ার থেকে যাবে, তো একটা cos দিয়ে একটা cos কে কাটলে আরেকটা cos থিটা রয়ে যাবে, তাহলে 2 sin থিটা cos থিটা। এটার আবার একটা ফর্মুলা আছে, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, এটাকে ছোট্ট করে এইভাবে প্রকাশ করা যায়। তো এইটা একটা অ্যাপ্রোচ। আবার এদিকে কিন্তু আরেকটা অ্যাপ্রোচ ওয়েট করতেছে, যে আপনি এদিকে 2 sin থিটা বাই cos থিটা এটা লিখবেন উপরেরটা, আর এটাকে লসাগু করে উল্টাই দিলে কি এখানে লেখা যাবে না? উপরে চলে যাবে cos স্কয়ার থিটা, নিচে চলে আসবে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, যেটা ভ্যালু কত 1। এই জিনিসটা মাথায় রাখবেন, sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার, মানে sin স্কয়ার যোগ cos স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 হয়ে যায়। তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 1। এখানে একটা cos দিয়ে একটা cos কে কাটলে একটা cos থাকবে, ওই যে আবার আগের মতো 2 sin থিটা cos থিটা চলে আসবে, যেটা ভ্যালু হচ্ছে sin 2 থিটা। বুঝতে পারলেন? সো একটা অঙ্ক কিন্তু অনেকভাবে মিলানো যেতে পারে যদি আপনার ফর্মুলা ঠিক থাকে। তাহলে এখানে আমরা একটা অনুসিদ্ধান্ত পাইলাম দুইটা জিনিস, যে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা, এটা একটা ফর্মুলা, আর cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু এটা ভ্যালু হচ্ছে 1। এই দুটো অনুসিদ্ধান্ত আমাদের হচ্ছে কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, তারপর ধরেন আমরা যদি পরের পেজে যাই, যদি আমাদের চার্টের ভ্যালু আসে তাহলে তো আমরা মুখস্থ বলতে পারবো যে 30, 60, 45 কার ভ্যালু কত। যদি অন্যরকম একটা ভ্যালু দেয়, যে sin থিটার ভ্যালু হচ্ছে 4/5, তাহলে বের করতে বললো যে sec থিটার মান কত। তো sin থিটা 4/5 কি চার্টে কোনো মান আছে আমাদের, বলেন তো, কেউ বলতে পারেন কিনা? sin কত ডিগ্রির ভ্যালু 4/5? কেউ পারতেছেন না? পারার কথাও না, কারণ 4/5 এর ভ্যালুটা তো চার্টে নাই, বলবেন কিভাবে? তো এরকম যদি কিছু ভ্যালু আসে যেটা হচ্ছে চার্টে নাই, কিন্তু আমাদের সেম আরেকটা কাজ দিছে যে এটা ইকুয়াল টু হইলে sec থিটা সমান কত বের করো। তো তখন আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, আমরা একটা ত্রিভুজ চিন্তা করে নিব। ধরলাম এটা হচ্ছে আমাদের সমকোণ ত্রিভুজ, হ্যাঁ। আচ্ছা, তাহলে sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, এটা যদি আমাদের কোণ হয় এটা হচ্ছে লম্ব, তো লম্ব বাই অতিভুজের মান হচ্ছে 4/5, তাহলে লম্বের মান 4 আর অতিভুজের মান নিশ্চয়ই 5, তাই তো? আর আপনারা যদি সেই কম্বিনেশন গুলো পড়ে থাকেন, 4 আর 5 মানে একটা মান অবশ্যই 3 হবে, কারণ 3, 4, 5 এটা হচ্ছে সমকোণ ত্রিভুজের একটা জনপ্রিয় কম্বিনেশন। তো আমরা এভাবে ত্রিভুজের 3টা পাওয়ার মানে জেনে ফেললাম। আবার চিন্তা করেন সেক মানে কি, cos আমরা কিভাবে বের করি, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হয়ে যাবে কি অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা সেকের ভ্যালুটা বের করতে পারবো। তাহলে অতিভুজের মান কত 5 আর ভূমির মান কত 3, তাহলে সেকের ভ্যালু হবে কি 5/3।
বুঝছেন কিভাবে আমরা বের করবো? সো যদি চার্টের মধ্যে কোনো ভ্যালু থাকে তাহলে আমরা ওই সরাসরি কোন বসায় বের করে ফেলবো, আর যদি এরকম ভগ্নাংশ দেওয়া থাকে যেটার অস্তিত্ব চার্টে নাই, সেক্ষেত্রে আমরা এটার সাহায্যে সমকোণ ত্রিভুজের 3টা বাহুর মান বের করে দেন পরবর্তী যে কোনো অনুপাত আমরা কি করতে পারবো, বের করে ফেলতে পারবো। এই জিনিসটা একটু মাথায় রাখবেন অবশ্যই। এছাড়া হচ্ছে কিছু ইউজুয়াল হচ্ছে সরলীকরণের ম্যাথ এসে থাকে, তো ওগুলো আপনি একটু দেখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর আমাদের আরেকটা টপিক আছে, এটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান আপনারা অনেকে হয়তো করে আসছেন টুকটাক, বা অনেকে হয়তো পান নাই। তো পরিসংখ্যানের আসলে 3টা মেইন জিনিস হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। গড়, মধ্যক, প্রচুরক, 3টা প্রপার্টি, ঠিক আছে? একটা মান হচ্ছে গড়, একটা নাম হচ্ছে মধ্যক, আর একটা নাম হচ্ছে এদিকে প্রচুরক। তো আমরা একটা একটা করে দেখি যে কিভাবে বের করতে হবে। গড় মানে কি, এটা আপনারা সবাই জানেন, কোনো কিছুর অ্যাভারেজ। তো উপরে একটা টোটাল সমষ্টি বসবে আর নিচে তার কয়টা মান। যে আমরা বললাম যে যে কোনো একটা প্লেয়ার সে 1 নাম্বার ম্যাচে সে 11 রান করছে, 2 নাম্বার ম্যাচে 21 রান করছে, এরকম 3 নাম্বার 4 নাম্বার করে করে 10 নাম্বার ম্যাচে সে 49 রান করছে। তাহলে সে গড়ে কত করছে, যদি সে আউট না হয়ে মানে আউট হয়ে থাকে সবগুলাতে, তাই না? ক্রিকেটে তো আলাদা নিয়ম আছে আবার গড় বের করার। আমরা ধরে নিলাম সব গড় টর মানে নিয়মগুলা বাদ, জাস্ট সে 10টা ম্যাচে 10 বার আউট হয়ে এরকম রান করছে, তাহলে সে গড়ে কত করলো। এই পাশে আমরা রানগুলাকে যোগ দিব, উপরে বসবে টোটাল রানের পরিমাণ ডিভাইডেড বাই কয়টা ম্যাচে সেই রানটা করছে, 10টা ম্যাচ, নিচে বসবে 10। টোটালকে 10 দিয়ে ভাগ দিলে পেয়ে যাবে হচ্ছে গড়, ঠিক আছে? সেটা খুব ইজি। এবার আসেন মধ্যক। মধ্যক কি, এরকম কতগুলো ভ্যালু আপনাদের ধরেন দেওয়া থাকবে, 11, 21, 13, আবার 22, হ্যাঁ, র্যান্ডম। এই যে উপাত্তগুলো দেওয়া থাকবে তাদেরকে মানের ক্রমানুসারে আমরা সাজাবো। যে মানটা উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে সেইটা হচ্ছে মধ্যক। বাংলা ওয়ার্ডটা চিন্তা করেন, মধ্যক মানে কি, যে মধ্যে আছে। সো আমরা ক্রমানুসারে সাজাবো। আমরা কিন্তু র্যান্ডম যেভাবে দেওয়া 11, 21, 13, 22 এভাবে র্যান্ডম আমরা সাজাইতে পারবো না, আমাদের সিরিয়াল অনুযায়ী সাজাইতে হবে, তাইলে আমরা বের করতে পারবো মধ্যকটা, ঠিক আছে? আর এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি n সংখ্যক উপাত্ত থাকে আর n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে কি n+1 ডিভাইডেড বাই 2, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে আরেকটা। সো আমরা একটু ম্যাথে গিয়ে দেখবো, হ্যাঁ, যে কিভাবে আমরা বের করি। যদি জোড় হয় তাহলে মধ্যক হবে n/2 আর n/2+1, এই দুইটা। যেমন আমরা একটু ম্যাথে গিয়ে দেখি, ধরেন কিছু র্যান্ডম মান দেওয়া আছে, হ্যাঁ, তো এই 9টা র্যান্ডম ভ্যালু দেওয়া ছিল, তাদেরকে আমরা একটা নির্দিষ্ট অর্ডারে সাজাবো ঊর্ধ্বক্রম অনুসারে। ধরেন দেওয়া ছিল এরকম 17, এরপর 12, এরপর 22, এরপরে 29, 26, মানে ছোট বড় সব মিলিয়ে দেওয়া ছিল। আমি প্রথমে কি করলাম, তাদেরকে সিরিয়ালি সাজাইলাম, 12, 15, 16, 17, 19, 21, 22, 26, 29, 9টা ভ্যালু। এখন বললাম যে এদের থেকে আমাকে বলো যে তাদের মধ্যক কত, ভ্যালু কয়টা আছে এখানে বলেন তো। টোটাল 9টা ভ্যালু আছে। তো যদি 9টা ভ্যালু থাকে তাহলে তাদের মধ্যের ভ্যালু কয়টা হবে, যদি 9টা ভ্যালু থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এই পাশে 4টা আর এই পাশে 4টা বাদ দিলে মাঝের ভ্যালু কয়টা, একটাই থাকবে না? এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছে যে টোটাল পদের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে দুই পাশ থেকে আমরা বাদ দিয়ে মাঝে একটা সিঙ্গেল পদকে আমরা পাবো। আর যদি জোড় সংখ্যক পদ হয়, ধরেন এই পাশে 10টা যদি টোটাল পদ হয় তাহলে তো দুই পাশে নিলে আপনি 5টা 5টা দিয়ে দিতে হবে, তাহলে মাঝে কি কেউ থাকবে? আর সেক্ষেত্রে ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। দেখেন যে যদি 9টা পদ থাকে তাহলে আমরা সিরিয়াল অনুযায়ী সাজাইলাম, তাহলে উপরের এই 4টা আর এই পাশে 21 থেকে ধরে 29 পর্যন্ত আরো 4টা, মাঝের পদ কত রয়ে গেল, 19। তাহলে এক্ষেত্রে মধ্যকের মান কত, 19। বুঝতে পারছেন? তো বিজোড় সংখ্যক পদ যদি থাকে তাহলে খুব ইজি। এবার যদি জোড় হয়, যে 10টা পদ দেওয়া, তাহলে ধরেন 1, 2, 3, 4 গেল, আবার এদিকে লাস্টের থেকে 1, 2, 3, 4, মাঝে আরো 2টা পদ থেকে যায় না। সো এই 2টা পদের এবার এভারেজ নিব আমরা, তাইলে পাবো হচ্ছে মধ্যক। সো খুব ইজি। যদি টোটাল বিজোড় সংখ্যক পদ থাকে, দুই পাশ থেকে সমান সমান বাদ দিলে মাঝের মানটাই হচ্ছে মধ্যক। যদি জোড় সংখ্যক বাদ থাকে তাও দুই পাশে সমান সমান বাদ দিলে মাঝে 2টা পদ থাকবে, এবার এই 2টার এভারেজ নিলে আমি পাবো হচ্ছে মধ্যক। তো 19 আর 21 যোগ দিলে 40 ভাগ 2, 2টা মান যেহেতু 2 দিয়ে ভাগ দিব 20, এটাই হচ্ছে তাহলে আমার মধ্যক। বুঝতে পারছেন? তো মধ্যকের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। আর প্রচুরক হচ্ছে এরকম র্যান্ডম ডাটা গুলো আমরা সাজাবো এবং দেখা যাবে কোন মান হচ্ছে রিপিটেশন যদি হয়, রিপিটেশন হয়ে যে সংখ্যাটা ম্যাক্সিমাম বার থাকবে সেটাই হচ্ছে প্রচুরক।
যেমন এখানে দেখেন 9 আবার 9 মানে 9 দুইবার, 10 দুইবার, 11 আছে 1 2 3 4 বার, 12 আছে 1 2 দুইবার। তার মানে দেখা গেল 11 সংখ্যাটা আছে এখানে 4 বার, সেখানে প্রচুরক হচ্ছে 11। তো প্রচুরক বের করা খুবই ইজি, একটা নির্দিষ্ট অর্ডারের মধ্যে যে বেশি বার আসবে সে প্রচুরক। গড় খুবই ইজি, টোটাল রানের যোগফল বা টোটাল যোগফল উপরে বসাবো, নিচে সে কয়টা ম্যাচে বা কয়বার এটা করছে ভাগ দিলেই গড় হয়ে যাবে। আর মধ্যকে একটু ঝামেলা, যদি বিজোড় সংখ্যক পদ থাকে টোটাল, দুই পাশ থেকে সমান সমান বাদ দিলে মাঝেরটা হচ্ছে মধ্যকের মান। যদি জোড় সংখ্যক পদ থাকে তাও দুই পাশ থেকে সমান সমান বাদ দিলে মাঝে দুইজন থাকবে, সেই দুইজনের যোগফল ভাগ 2, তাইলে হয়ে যাবে মধ্যকের মান। এখানে কি কারো কোনো কনফিউশন আছে? নাকি কেউ কিছু বুঝতেই পারেন নাই? নাই, আলহামদুলিল্লাহ কনফিউশন নাই। হ্যালো? জি না ভাইয়া, কনফিউশন নাই। আচ্ছা, তো এই জায়গা থেকে এই গড় মধ্য প্রচুরক জাস্ট ভ্যালু দিয়ে ম্যাথ গুলো আসবে, কিন্তু এই তিনটা কনসেপ্ট যদি আপনারা বুঝে থাকেন তাহলে এখানে ম্যাথ অ্যান্সার করার কোনো ঝামেলাই না। এরকম ডাটা সেট দেওয়া থাকবে, সেই ডাটা সেট দিয়ে বলবে যে এটার এখানে প্রচুরক কত, এটার মধ্যক কত, ঠিক আছে? আচ্ছা, ধরেন আবার এরকম আসতে পারে যে একটা ডাটা সেট দিয়ে বললো যে প্রচুরক বের করো, তাহলে আপনার প্রচুরক বের করতে পারবেন যে যে বেশি বার আসছে সে হচ্ছে প্রচুরক। এখন তারপর আবার কিন্তু বলতে পারে যে সেই প্রচুরকের আবার মধ্যমা বের করো, বা সেই প্রচুরক থেকে আবার ফার্দার অন্য কোনো জায়গায় যাও, সেটাও যাইতে পারবেন না? প্রচুরক মানে যে বেশি বার আসছে, তাহলে যে বেশি বার আসছে তাকে নিবেন, নিয়ে এরকম দেখবে যে 2জন বা 3জন আসছে, তাদের আবার অ্যাভারেজ বের করলে সেটাই হয়ে যাবে তাদের মধ্যমা। আচ্ছা, আর মানে এত এত টপিক ম্যাথের মধ্যে আসলে যে সব ম্যাথ আসার পরে পরিসংখ্যান থেকেও আসবে এটা সম্ভাবনা একটু কম। তো বেসিক জিনিসগুলো একটু মাথায় ঢুকায় নিয়ে পরীক্ষার হলে যাবেন, তাহলে আশা করি কোনো ঝামেলা হবে না। আমরা এই 5টা ক্লাসে কিন্তু ম্যাথের সেই শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো টপিক ছিল, আমরা কিন্তু সবগুলা টপিক কভার দেওয়ার চেষ্টা করছি। আপনারা এখানে কি সবাই মানে সেই শুরু থেকে সবগুলো ক্লাস করে আসছেন? 5টা ক্লাসে করছেন সবাই? না ভাই, আমি দেরিতে ভর্তি হয়েছিলাম তো এই কারণে আজকের একটা ফার্স্ট ক্লাস পাইছি। আচ্ছা, কিন্তু আগের ক্লাসগুলোর স্লাইড রেকর্ডিং এগুলো কিন্তু গ্রুপে প্রোভাইড করে দেওয়ার কথা, বা অলরেডি হয়তো সবাই পাইছে। তো আপনি বা আপনারা যারা হচ্ছে কোনো একটা অংশ মিস করছেন, একটা দুইটা তিনটা ক্লাস, সেই রেকর্ডিংটা লাগলে আবার চেয়ে নেবেন। রেকর্ডিং এবং স্লাইড সবই কিন্তু দেওয়া থাকে, কারো যদি মিস হয়ে থাকে চেয়ে নিয়ে শুরুতে শেষ পর্যন্ত জাস্ট 5টা ক্লাস একটু টেনে দেখবেন, স্লাইড গুলো একটু কভার করবেন, তাহলে কিন্তু এট এ গ্ল্যান্স মানে ম্যাথের একটা আইডিয়া হচ্ছে আপনাদের হয়ে যাবে। হ্যাঁ, আমরা রিভিশন ক্লাস বলে একদম ম্যাথ ধরে ধরে হয়তো সব করাইতে পারি নাই সময় স্বল্পতার কারণে, কিন্তু এট এ গ্ল্যান্স একটা আইডিয়া আপনার হয়ে যাবে যে কোন জায়গা থেকে বেশি ম্যাথ আসতেছে বা কি কি ফর্মুলা আমাদের জানতেই হবে। কারণ অত ফর্মুলা মাথায় নিয়ে তো আমরা পরীক্ষা হল পর্যন্ত যাইতে পারবো না, স্পেশালি যারা বিগিনার আছে তাদের জন্য এই রিভিশন ক্লাসগুলো খুবই মানে উপকার হবে আর কি আমাদের। ছিল ভাইয়া, হ্যাঁ বলেন। এই মধ্যকে যদি একটা সংখ্যা একাধিকবার থাকে ওইটার ব্যাপারটা আমি ঠিক বুঝি নাই। মধ্যকে একটা সংখ্যা একাধিকবারের ব্যাপারটা? হ্যাঁ মানে যেমন মনে করেন 19 21 যদি দুইটা থাকে বা তিনটা থাকে তখন কিভাবে করব? আপনারা হচ্ছে জাস্ট ওই অর্ডারে সাজিয়ে যাবেন, ঊর্ধ্বক্রম অনুসারে হচ্ছে সাজিয়ে যাবেন। যাওয়ার পরে মধ্যকের ক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে বিজোড় নাকি জোড়, মানে টোটাল যে আইটেমটা দেওয়া আছে 10টা বা 12টা সংখ্যা, যদি টোটাল 10টা সংখ্যা হয় তাহলে হচ্ছে জোড় সংখ্যায় পড়ে গেল এটা। আর যদি ধরেন 9টা সংখ্যা হইলো বা 11টা, তাহলে কি সেটা বিজোড় সংখ্যক হয়ে গেল না? জাস্ট মধ্যটাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো যে আমাদের টোটাল পদ সংখ্যা কি জোড় নাকি বিজোড়। যদি টোটাল পদ সংখ্যা বিজোড় হয় তাহলে খুবই ভালো, আমরা দুই পাশ থেকে সমান সমান সংখ্যক পদ বাদ দেওয়ার পরে মাঝে একটা পদ অবশিষ্ট থাকবে, সে একটা পদের মানই হবে তার মধ্যে। আর যদি টোটাল পদ সংখ্যা জোড় হয় তাহলে দুই পাশ থেকে সমান সমান বাদ দিলে মাঝে এরকম দেখবেন আরো দুইটা পদ রয়ে গেছে, তখন তাদের এভারেজটা বের করতে হবে, সে এভারেজটা হবে হচ্ছে মধ্য। আচ্ছা তাহলে কি ভাইয়া যদি একটা সংখ্যা দুইবার থাকে ওইটাকে দুইবারই লিখতে হবে? হ্যাঁ, দুইবার লিখে দেন দেখবেন যদি সে মাঝে পড়ে যায়, ধরলাম 19, এটাও ধরলাম 19, তাহলে দুইটা 19 আসছে, তো দুইটা 19-এর এভারেজে 19, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, এবার বলেন একটা গ্ল্যান্স কারো কোনো প্রশ্ন আছে কিনা? পরবর্তীতে ক্লাস আছে আপনাদের আবার 11টায় নাকি?
জি 11টা 5 থেকে একটা ক্লাস আছে আজকে আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। কারো যদি এক্সাক্ট কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাস শেষ করে দিতে পারি, যেহেতু আবার 11টা থেকে একটা ক্লাস আছে। ভাই আমাদের কি বিন্যাস সমাবেশ এগুলোর ক্লাস কিছু হবে? বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশ কভার করেছি তো। আপনি ক্লাস সবগুলো করেছেন? ভাই ফ্রি হ্যালো, ক্লাস গুলো তো করলাম, মানে যতগুলো ছিল। সবগুলো করেছেন? জি, একটা মনে হয় মাঝখানে অর্ধেক থেকে শুরু করছিলাম। আচ্ছা, আমার যতটুকু মনে আছে বিন্যাস সমাবেশ কিন্তু করানোর কথা। অন্য কেউ কি বলতে পারেন বিন্যাস সমাবেশ আপনার রিভিশন ক্লাসে পেয়েছেন কিনা? নাকি কেউই পাননি? ছিল না, এটা ছিল না। আচ্ছা, যদি বিন্যাস সমাবেশ না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি তাহলে অন্য জায়গাতে যে স্লাইড গুলো পড়িয়েছি বিন্যাস সমাবেশের, ওই স্লাইডটা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে দিব না। যেহেতু রিভিশন ক্লাস ছিল, দেখা গেছে হয়তো টপিক গুলো এমন ভাবে ভাগ করছে যেখান থেকে খুব বেশি বেশি আসে। তো যদি এটা বাদ পড়ে থাকে আমি তাও ক্লাস শেষে আবার গো থ্রু করবো। আমার মনে হচ্ছে কেন জানি হয়তো পড়ানোর কথা, যদি পড়ানো হয়ে থাকে ঠিক আছে, তাহলে সেই স্লাইডটাও আমি আবার বলবো আপনাদের দিয়ে দিতে। আর যদি পড়ানো না হয়ে থাকে কোনো কারণে, যদি মিস গিয়ে থাকে, তাহলে অন্য ক্লাসে পড়ানো হয়েছে সেই স্লাইডটাও যাতে আপনাদের দিয়ে দেয়, ঠিক আছে? জি ভাই, ওই 47 বিসিএস এর জন্য আর কি, এমএস এর জন্য। না, বুঝতে আমাদেরকে পারছি, স্লাইড ঠিক আছে। প্রোভাইড করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাথের স্লাইড গুলো পেয়েছেন? জি জি, স্লাইড গুলা দিয়ে দিছিল, কিন্তু ক্লাস। ওইখানে কি বিন্যাস সমাবেশের স্লাইড পাইছেন? জি পাইছি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু দেখতেছি যে এই এনএসএ যে রিভিশন ক্লাসগুলো এখানে বিন্যাস সমাবেশ কভার করা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে একান্ত, আমি তাহলে এটা অ্যাডমিনকে জানিয়ে এটা নিয়ে কি করা যায় আমি জানাচ্ছি ওনাকে। ভাই প্রবাবিলিটি কি করানো হয়েছিল, সম্ভাব্যতা? আগের টপিক গুলো অ্যাকচুয়ালি আমি সব রিকলও করতে পারতেছি না, অনেকগুলা কোর্সে ক্লাস নিছি তো। আপনারাই হয়তো বলতে পারবেন ভালো, যদি সবগুলো না ক্লাস না, করে থাকেন। ওগুলোও করানো হয় নাই, সেট তারপর ভেনচিত্র এগুলোও করানো হয়নি। আচ্ছা, রিভিশন ক্লাস তো দেখা গেছে আমরা হয়তো মানে এনএসআই এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, হ্যাঁ, সেই কোশ্চেন ব্যাংকের উপর বেস করে আমরা হচ্ছে টপিক গুলাকে ভাগ করছি, বুঝতে পারছেন? মানে আমাদের এই যে 5টা রিভিশন ক্লাস, খেয়াল করলে দেখবেন এই 5টা রিভিশন ক্লাসের মেইন টার্গেটটা ছিল যে সামনে এনএসআই একটা পরীক্ষা, ওইটাতে যেই টাইপের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলাকে রিভাইজ দেওয়ানো। ধরতে পারছেন আমার কথাটা? তো সেক্ষেত্রে দেখা গেছে হয়তো কোনো টপিক এনএসআই এর পরীক্ষাগুলোতে আসে না, সেটাকে অমিট করা হয়েছে, কিন্তু সেম টপিকটা আবার ব্যাংক জবের কোর্সের জন্য হইতে পারে অনেক ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু আবার সেটা পড়ানো হয়েছে। ধরতে পারতেছেন আমার কথাটা? জি তারপরেও যদি আপনাদের মনে হয় যে আপনাদের সামনে মানে গোল অনুযায়ী যদি এরকম মনে হয় যে কারো হচ্ছে 47 বিসিএস টার্গেট, সে তাহলে এর আগে ম্যাথের ক্লাসের মধ্যে তো অবশ্যই এই টপিক গুলো আবার পাবেন, ঠিক আছে? আর ওকে। তারপর যদি কারো মনে হয় যে সামনে হচ্ছে এক্সাম বা কোনো স্পেশাল টপিক হচ্ছে আবার বুঝে নেওয়া দরকার, আপনাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছে ওনার সাথে যার যার প্রবলেম এগুলো জানাবেন, দেন উনি একটা মানে অ্যারেঞ্জ করে দিবে আর কি, কিছু একটা, হয় ক্লাস বা ক্লাস রেকর্ড বা কিছু, বুঝতে পারছেন? জি মানে ভাইয়া। আমাদের শিডিউল, হ্যাঁ শিডিউল ক্লাস হচ্ছে এই 5টা। এর বাইরে কারো যদি কোনো মানে আমাদের এই 5টা ক্লাসের টার্গেট ছিল হচ্ছে এনএসআই পরীক্ষাটাকে টার্গেট করে আর কি। তো এই জন্য হয়তো অনেক টপিক এদিক সেদিক হয়েছে, যেগুলো এনএসআই এর পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ সেগুলো হয়তো আমরা বেশি জোর দিয়ে পড়াইছি। কিন্তু কোনো সমস্যা নাই, এরকম ক্লাস আরো আসতেই থাকবে। ব্যাংক জবের কোর্সে পাবেন বা বিসিএস এর ওটাতে পাবেন। তো রিভিশন নিয়ে কোনো চিন্তা নেই, ওগুলো তো আরো ইন ডিটেল পড়ানো হবে, এগুলো তো জাস্ট রিভাইজ ক্লাস ছিল আর কি। ওকে, তাহলে আপনারা পরে যেহেতু ক্লাস আছে সেই ক্লাসে তাহলে জয়েন দেন। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি এন্ড করে দিচ্ছি। ঠিক আছে।